অন। তো আজকে নাউন চ্যাপ্টারটাই আমাদের সময়টা লেগে যাবে, যেহেতু বেসিক কিছু বলার আছে, অনেক কিছু। প্রিপারেশন চ্যাপ্টারটা আজকে অফ থাক। যতটুকু হয়ে গেছে আশা করি প্রিপারেশন প্রত্যেকে রেডি করে নিয়েছো। প্রতিদিনের কাজ প্রতিদিনে করে নেবে, এটা যেন করো। সপ্তাহে 2টো করে ক্লাস পুরো একদম খাতায় লিখে একবার রিভাইজ করে নেবে, এটাই আমি চাই। দেখো, নাউন চ্যাপ্টারটা আগে আমি বলে দিই নাউন কি কভার করব। তো নাউন কভার করার আগে আমি একটা কথা তোমাদের জানাই, নাউনের ব্যাপারটা আমি ডেফিনিশন পরে বলছি বা লিখছি। নাউন তো সকলেই আমরা জানি যে আ নেমিং ওয়ার্ড। নাউন বলতে একটা নেমিং ওয়ার্ডকে বোঝায়, নাম বোঝায়। এবার আমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে যে নাউন মানে নেমিং ওয়ার্ড, অর্থাৎ শুধু নাম মানেই নাউন। তার মানে কলকাতা এটা একটা প্লেসের নাম, মানে স্থানের নাম, শহরের নাম, এটা নাউন। রাম, রহিম এরা একটা পার্সনের নাম, এরা নাউন। কিন্তু যখনই আমি একটা, ধরো বললাম অনেস্টি, ঠিক আছে, অনেস্টি এই ওয়ার্ডটা দিলাম, আচ্ছা একটু মোটা করে লিখতে হবে, তখন কিন্তু অনেকে মানে সে ভ্যাবাচেকা খেয়ে যায় যে অনেস্টিটা কোন পার্টস অফ স্পিচ। কারণ তোমাদের মাথায় একটা জিনিস একদম ঢুকিয়ে দেওয়া হয়েছে বা ঢুকিয়ে রেখেছো যে নাউন মানে নাম বোঝাবে। নামটা কার কার, নাম তো হতে পারে একটা জায়গার নাম, হতে পারে একটা মানুষের নাম, হতে পারে নামটা কার কিসের নাম সেটা আমাকে দেখতে হবে। তো অনেস্টিটাও কিন্তু একটা নাউন, তাহলে এটাও তো একটা নাম। তা কার নাম? এটা তো কোনো মানুষের নাম নয়, এটা তো কোনো প্লেসের নাম নয়, কোনো নদীর নাম নয়। তাহলে কি? এটা একটা কোয়ালিটির নাম, একটা গুণ, সততা যেটা কারোর মধ্যে রয়েছে, এটাও একটা নাম। তাহলে এটা হচ্ছে নেম অফ এ কোয়ালিটি, একটা কোয়ালিটির নাম। তো এই যে নাম আমরা বলবো, নেমিং ওয়ার্ড বলবো, তো এই নেমিং ওয়ার্ড অর্থাৎ নামের মধ্যে কার কার নাম থাকবে সেগুলো আমরা ডিটেলে পড়ি না। এই কারণে পার্টস অফ স্পিচ কোনটা কি আমরা বলতে, মানে নাউনকে আইডেন্টিফাই করতে ভুলে যাই। তো চলো প্রথমেই আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব, এখানে প্রথমে আমি নাউনের কথা বলছি। নাউন হচ্ছে আ নেমিং ওয়ার্ড। বাট নেমিং ওয়ার্ড কি কি আমি সব ডিটেইলে স্লাইডে বলবো, আছে স্লাইডে রেডি করা আমার। একটু জাস্ট কয়েকটা কথা বলে দিই এখানে। নাউন হচ্ছে আ নেমিং ওয়ার্ড, ঠিক আছে? এইখান থেকে শুরু, আমি যেখান থেকে লিখছি শুরু, এটা এখান থেকে শুরু করবে না, এটা বোঝানোর জন্য বললাম। তো নাউন হচ্ছে আ নেমিং ওয়ার্ড। এবার এই যে নাউনটা, এই যে নাউন, এই নাউনটা একটা বাক্যে কিসের কিসের কাজ করতে পারে সেটা আমরা দেখবো। এখানে কি কি কভার করব আমি সেগুলো বলছি। নাউন একটি বাক্যে তিন রকম পজিশনে কাজ করতে পারে। সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট সাবজেক্টের কাজ করে। আমি যা কিছু বাংলায় বলছি তোমরা কিন্তু খাতায় তুলবে, ঠিক আছে? কারণ এত কিছু লেখা সম্ভব নয়, তাহলে শেষ হবে না সিলেবাস সারা জীবনে। তোমরা ডিটেইলে লিখে নেবে। নাউন একটি বাক্যে সাবজেক্টের কাজ করতে পারে, অবজেক্টের কাজ করে, আর কি কমপ্লিমেন্টের কাজ করে। এই কমপ্লিমেন্ট জিনিসটা নিয়ে আমি একটা পুরো ক্লাস করব। কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক, অর্থাৎ কোন একটা বাক্যকে বা কমপ্লিট করছে, বাক্যের অর্থকে কমপ্লিট করছে। এই কমপ্লিমেন্ট কি এটা নিয়ে আমরা ডিটেইলে বলবো। কোন বাক্যের কমপ্লিমেন্ট আবার তিন রকম হতে পারে, নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। তো এটা নিয়ে আমরা পরে বলবো। আপাতত যেটা মনে রাখতে হবে যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, আর নাউন একটা বাক্যে সাবজেক্টের কাজ করতে পারে, অবজেক্টের কাজ করতে পারে, আর কমপ্লিমেন্টের কাজ করতে পারে। বেশ গেল। এবার আমরা এখানে যেগুলো কভার করব সেগুলো বলি। এটা বেসিক দুটো আইডিয়া দিলাম। এবার টু বি কভার্ড মানে এখানে আমরা এই চ্যাপ্টারে কি কি কভার করব। দেখো, আমরা যখন নাউন পড়ব তখন সেই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল আমাদেরকে জানতে হয়। অর্থাৎ আমরা এখানে যেটা কভার করব নাউন চ্যাপ্টার, দ্য নাম্বারস বলে যে টপিকটা রয়েছে, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল চ্যাপ্টারটা পড়তে হবে। এগুলো সব যে জানো তোমরা, ওগুলো পিডিএফ দিয়ে দেবো এবং যেখানে এখানে বোঝাবার বুঝিয়ে দেবো, এগুলো হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো চাপের নয়। চাপ যেটা বেসিক। তার আগে বলে দিই নাউনের বেসিকটা পড়বো, ঠিক আছে? এখানে আমি হেডিং দিই নাউন বলে বেসিক। নাউনের বেসিকটা পড়বো, তারপর নাউনের দা নাম্বারস মানে সিঙ্গুলার প্লুরাল ব্যাপারটা পড়বো। তারপর ধরো কোনো একটা নাউন, তাকে আমরা যখন রিপিট করি দেখবা তখন সেই তার নাম, সেই নাউনটা লিখি না। যেমন রাম, কি কিছু বলছো নাকি? নাহলে হ্যাঁ মিউট করে স্যার, দাও। বলছি টু বি কভার্ড বলতে এখানে কি বোঝাচ্ছে?
আচ্ছা, টু বি কভার্ড বলতে এই চ্যাপ্টারে আমি কি কি টপিক কভার করব, নাউন চ্যাপ্টার। নাউন চ্যাপ্টারে কি কি কভার করব, কি কি টপিক রয়েছে। তাহলে নাউন চ্যাপ্টারে কি কি টপিক রয়েছে, কি কি কভার করতে হবে, নাউনের বেসিক জিনিস কিছু, নাউনের দা নাম্বারস মানে সিঙ্গুলার না প্লুরাল সেটা কি কি কভার করব সেগুলো বলছি, এখনো চ্যাপ্টারের ভেতরে ঢুকিনি। তারপর কি বললাম যে রাম ইজ আ বয়, ধরো এটা, তারপর যখন আমি রামের ব্যাপারে বলবো দেখবা হি লিখি, হি রিডস ইন ক্লাস 10, রাম একজন ছেলে, সে ক্লাস 10 এ পড়ে। তো এখানে আমি হি লিখলাম, কার জন্য লিখলাম, রামের জন্য। অর্থাৎ নাউনের রিপিটেশন থেকে বাঁচতে, অর্থাৎ রামের নাম আবার যাতে না লিখতে হয় তার জন্য আমি প্রোনাউন ব্যবহার করলাম। প্রোনাউনটা কি, হি, তাই না, প্রোনাউনটা হি। এবার আমি এখানে হি বদলে শিও তো দিতে পারতাম, কিন্তু শিটা দিলাম না। কেন দিলাম না, কারণ রাম হচ্ছে মেল, রাম হচ্ছে মেল, অর্থাৎ ম্যাসকুলাইন ফেমিনাইন, অর্থাৎ এখানে নাউনের জেন্ডারটা পড়তে হবে। রাম যেহেতু এখানে রামের ম্যাসকুলাইন জেন্ডার, তাই ম্যাসকুলাইনের জন্য প্রোনাউন হলো হি। এখানে যদি সীতা, রীতা, গীতা এসব হতো তাহলে শি হতো। অর্থাৎ নাউন চ্যাপ্টারে আমাকে কি পড়তে হবে, দা জেন্ডার, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, এই জেন্ডার গুলো আমাদেরকে পড়তে হবে। কি কি পড়তে হবে সেগুলো আমি বলছি এখানে। আর কি, যখন কোনো নাউনের, ভালো করে শোনো, যখন কোনো নাউনের অধিকারে কিছু বোঝাবে তখন সেই নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে। কি রকম, ধরো আমি বললাম, অন্য কালি দিই নাহলে বুঝতে হবে না, ধরো বললাম হাউস, বাড়ি, খুব ভালো কথা, বাড়িটা এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন। এবার আমি বলতে চাইছি যে রিয়ার বাড়ি, তাহলে কি লিখবো আমি, রিয়ার বাড়ি, রিয়া হাউস হবে, হবে না, রিয়া বাড়ি নয়, রিয়ার বাড়ি। অর্থাৎ আমাকে রিয়ার সম্পর্কে, রিয়ার অধিকারের ব্যাপারে বলছি, রিয়ার পজিটিভনেস কে বলছি, তাহলে আমাকে একটা কি দিতে হবে, অ্যাপোস্ট্রফি এস, রিয়াজ হাউস, তবেই হলো রিয়ার বাড়ি, একটা র অ্যাপোস্ট্রফি এটার অর্থ কি, র। তাহলে এই যে রিয়াটা তো কি ছিল, রিয়া একটা নাউন, নাম, কিন্তু যখনই তার অধিকারের কথা বলবে, ঠিক আছে, তার সাথে যখন অ্যাপোস্ট্রফি এস লেগে গেল, তখন আর এটা নাউন থাকলো না, তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। কারণ নাউনের ব্যাপারে বলবে কে, অ্যাডজেক্টিভ। তাহলে এই বাড়ির ব্যাপারে বলছে রিয়ার, কার বাড়ি, রিয়ার বাড়ি, এটা তখন অ্যাডজেক্টিভের কাজ করছে। আর এই এই নাউন যখন অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে যখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বানাই নাউনকে, তখন সেই চ্যাপ্টারটার নাম হয়ে যায় তোমার দ্য কেস, দ্য কেস, অর্থাৎ পজিটিভ কেস। বিশেষ করে এটা অধিকার বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে পজিটিভ কেস, অধিকার বোঝাচ্ছে। তো এখানে আমরা এইগুলো সব পড়বো, সিঙ্গুলার, প্লুরাল, ফেমিনাইন, ম্যাসকুলাইন, এই ব্যাপারগুলো, কেস মানে পজিটিভ কেস, হ্যাঁ, কোথায় অ্যাপোস্ট্রফি এস হবে, কখন কখন অফ হবে, কখন কি হবে, এইগুলো পড়বো। এই হচ্ছে মেন তিনটে টপিক যেখান থেকে কোয়েশ্চেন আসে। আর বেসিকটা মানে চারটে টপিক হচ্ছে, বেসিকটা, নাম্বারটা, জেন্ডারটা, কেসটা, এই কটা জিনিস আমাদেরকে এই নাউন চ্যাপ্টারে পড়তে হবে। চলো বেসিক থেকে তাহলে আজকে শুরু করছি। দেখো স্লাইড, প্রথম স্লাইড বলছে নাউন, ভালো করে শুনবে। নাউন হচ্ছে আ নেমিং ওয়ার্ড, এটা তো বললাম, আ নেমিং ওয়ার্ড। এবার কার কার নাম, দ্য নেম অফ এ পার্সন, কোন একটা ব্যক্তির নাম, আ প্লেস, কোন একটা প্লেসের নাম, অর এ থিং, কোন একটা জিনিসের নাম। এই যে ভাষা জিনিস বলতে আপনি কি বলতে চাইছেন, তো জিনিস তো অনেক রকম জিনিস হয়, কোন কোন জিনিস হতে পারে। প্রথমে বললাম নাউন হচ্ছে কার নাম, একজন ব্যক্তির হতে পারে, একটা প্লেসের হতে পারে, স্থানের, অথবা কোনো জিনিসের হতে পারে। এই জিনিসের মধ্যে কি কি রয়েছে এটা আমাদেরকে ডিটেলে জানতে হবে, যে কি জিনিস বা কি বস্তু, কি ব্যাপার বলতে চাইছে। তো সেটাই আমরা দেখো ছকে লিখেছি, বলছি আ থিং ইনক্লুডস আ কোয়ালিটি, একটা গুণ হতে পারে, এ ম্যাটেরিয়াল, একটা কোনো জিনিস হতে পারে, কোনো ম্যাটেরিয়াল হতে পারে, এ কালেকশন, কোন একটা কালেকশন হতে পারে, কোন একটা স্টেট, অবস্থা হতে পারে, কোন একটা অ্যাকশন, কোন একটা কাজও হতে পারে, সেটাও তখন নাউনের কাজ করতে পারে। তো সেইগুলো আমরা নিচে একটু দেখে নেব। এই যে নিচে, নাউন কি একজন ব্যক্তি হতে পারে, পার্সন হতে পারে, পার্সন বলতে কে, কোন টিচার, এও নাউন। কোন ব্যক্তির নাম দেখো লেখা আছে, মাদার, মা, ইনিও নাউন, সব এগুলো হচ্ছে নাউন। তো এগুলো পার্সনের মধ্যে পড়ছে। তারপরে দেখো প্লেস, কোন প্লেসের নাম, সেটা শহর হতে পারে, ডাইরেক্ট প্লেসের নাম কলকাতা হতে পারে, কলকাতা হতে পারে, কোনো ভিলেজ হতে পারে, কোনো ভিলেজের নাম হতে পারে, কোনো দোকানের নাম হতে পারে, দোকানটা একটা জায়গা, কোনো স্কুল, এটা একটা জায়গা, অস্ট্রেলিয়া, রুম, এগুলো একটা জায়গা। তো এগুলো কি নাউন। অ্যাকশন, অ্যাকশন কোনগুলো নাউন হতে পারে, মার্ডার, দেখো কোনো মার্ডার, ঠিক আছে, মার্ডার এটা নাউনও আবার ভার্বও, কিন্তু এটা অ্যাকশন, ঠিক আছে। তো মার্ডারটা হচ্ছে তোমার নাউন,
ওয়াকিং, ওয়াকটা হচ্ছে ভার্ব, কিন্তু ওয়াকের সাথে যখন ওয়াকিং লেগে যাচ্ছে, হাঁটা কাজটা তখন নাউনের কাজ করবে। তারপর দেখো রাইটিং, রাইট মানে লেখা, এটা ভার্ব, তো রাইটের সাথে যখন আইএনজি লেগে যাচ্ছে তবু লেখা জিনিসটাকেই বোঝাচ্ছে। তো এখানে অ্যাকশনটা কেন বললেন, যারা বুঝতে পারছে না তাদের জন্য বলছি। দেখো ওয়াক মানে তো হাঁটা, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে ভার্ব। এবার এটা ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে অ্যাকশন, কিন্তু কখনো কখনো অ্যাকশন গুলো সাথে যখন আইএনজি যুক্ত হয়ে যায়, ওয়াকের সাথে ধরো আমি লিখছি ওয়াকিং, তখন এটা কিসের কাজ করবে, নাউনের কাজ করবে। এবং এবার নাউনের কাজ করবে, এবার নাউনের একটা নির্দিষ্ট পজিশন আছে, তখন সে কোথায় কোথায় বসবে কোথায় না বসবে সেগুলো বলবো। ধরো বললাম এরকম, এটা তো বলেছি আমি আগেও, আই অ্যাম ওয়াকিং। এবার যে ওয়াকিং মানে যে এখানে নাউন নয়, এটা এটা কিন্তু মেন ভার্ব, এখানে ওয়াকিংটা হচ্ছে মেন ভার্ব, কারণ আমি হাঁটছি, এটা বাক্যটা কন্টিনিউয়াস টেন্স করার জন্য আমি ওয়াকিংটা ব্যবহার করলাম। কিন্তু যদি এটা থাকে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, তখন ওয়াকিংটা কি, তখন এই ওয়াকিংটা হচ্ছে নাউন, তখন আর ভার্ব নয়। তো এই জন্য বললাম ওয়াকিংটা কোনো অ্যাকশনকে নাউন হিসাবেও ব্যবহার করা যায়, কিন্তু কখন ব্যবহার করব কি না করব সেগুলো আমি বলবো, চিন্তা নেই। এখানে কিন্তু ওয়াকিংটা নাউন, কারণ বাক্যের সাবজেক্ট হিসাবে বসেছে, আর একটা বাক্যের সাবজেক্ট অলওয়েজ হয় নাউন হবে কিংবা প্রোনাউন হবে। ওয়াকিং তো প্রোনাউন নয়, তাহলে ওয়াকিং কি, নাউন। কিন্তু এক্ষেত্রে দেখো ওয়াকিংটা বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করছে না, তাই এটা নাউন হলো না, এটা ভার্ব হলো। তাই অ্যাকশনও কিন্তু তোমার নাউনের কাজ করে, কিন্তু নির্দিষ্ট স্থানে, এটা মাথায় রাখবে। এখানে নির্দিষ্ট একটা স্থানে বললে নাউনের কাজ করলো, সাবজেক্ট বললে নাউনের কাজ করলো, কিন্তু এখানে কিন্তু ভার্বের পজিশনেই আছে, তাই এটা ভার্বের কাজ করলো। এগুলো আমি ডিটেইলে বলবো। কোয়ালিটি, অনেস্টি, দেখো অনেস্টি, ইভিল, বিউটি, ডিসঅনেস্টি, কাইন্ডনেস, এগুলো সব কোয়ালিটি বা গুণের নাম, কোনো মানুষের মধ্যে রয়েছে বা কারোর মধ্যে রয়েছে, এগুলো কোয়ালিটি। তো কোয়ালিটির নাম বললেও কিন্তু নাউন হবে, তাই নাউনকে নেমিং ওয়ার্ড বলবো। নেমিং বলতে কার কার নাম বোঝাবে, এইগুলো আমরা কিন্তু এতদিন হয়তো পড়িনি, কেউ পড়তেও পারো, ঠিক আছে। তাহলে কার কার নাম হতে পারে, কি বললাম, কোনো প্লেসের নাম, প্লেসের নাম, কোনো পার্সনের নাম, কোনো অ্যাকশনের নাম, কোনো কোয়ালিটির নাম, কোনো ফিলিং এর নাম। ফিলিং বলতে তোমার অনুভূতি, লাভ, লাভটা ভার্বেরও কাজ করে, লাভটা নাউনের কাজ করে। হ্যাটরেড, ঘৃণা, ঠিক আছে, ঘৃণা, হেট মানে ঘৃণা করা, ওটা ভার্ব, আর হ্যাটরেড ঘৃণা, এটা এটা হচ্ছে তখন নাউন। ফিয়ার, ভয়, এটা নাউন। ইনসিকিউরিটি, কনফিডেন্স, এগুলো তোমার সব ফিলিং, তোমার অনুভূতি, আর তোমার অনুভূতিটার এগুলোর একটা নাম রয়েছে, তাই এটা হচ্ছে নাউন। তারপর আইডিয়া, কোন আইডিয়া, কমিউনিজম, মার্কসিজম, ক্যাপিটালিজম, বুদ্ধিজম, এগুলো সব ফিলোসফি, এটা দেখো সাবজেক্টের নাম নয়, এটা একটা আইডিয়া, ফিলোসফি, এই জন্য পিটা দেখো স্মলে, হ্যাঁ, এটা দর্শন সাবজেক্ট নয়। তো এগুলো সব আইডিয়া, ধারণা, ধারণার নামও নাউন। কোন থিং বলতে কোন জিনিস, কোন জিনিস বলতে আর কি কি হতে পারে, এটা এক্সট্রা দিয়েছি, চেয়ার, ডগ, পেপার, ফ্লোর, সিডি, বাউল, এগুলো সব নাউন। তাহলে নাউন বলতে নেমিং ওয়ার্ড। এবার নেমিং ওয়ার্ড বলতে কি কিসের কিসের নাম হতে পারে, এইগুলো তোমাকে জানতে হবে। অনেকে নেমিং ওয়ার্ড মানে মানুষের নাম ভাবে, জায়গার নাম ভাবে, পর্বতের নাম ভাবে, নদীর নাম ভাবে, কিন্তু এই অনেস্টি, বিউটি, ফিয়ার, এই কোয়ালিটি, ফিলিং, আইডিয়া, এই লাস্টের এই দু তিনটে, এইগুলো কিন্তু নাউন, কারণ এইগুলো কোনো কিছুর নাম, কোনো কোয়ালিটির নাম হোক বা কোনো ফিলিং এর নাম বা কোনো আইডিয়ার নাম। তো এইখানটায় গিয়ে অনেকের প্রবলেম ঘটে যায়, এই জন্য আমি ডিটেলে কিন্তু ব্যাপারটা বললাম, ঠিক আছে। তো যতটা বললাম, কারোর কোনো প্রবলেম থাকলে বলো, কারণ এখানে ডিটেল কিছু বিশেষ কিছু নেই, যা বললাম ওটাই লেখা আছে, পড়লেই বুঝতে পারবে। তাহলে নাহলে নেক্সট জায়গায় চলে যাচ্ছি, কারো কোনো অসুবিধা থাকলে বলো, আর যদি বুঝতে পারো রেসপন্স করো, ঠিক আছে। স্যার, বলো। স্যার ওয়াকিংটা একবার দুটো বুঝিয়ে দিন না, আর একবার একটু মানে মানে ওই হ্যাঁ ভার্ব বলবো। আর আইএনজিটা। ওয়াকিং, ওয়াকিং মানে হচ্ছে কিছু ভার্ব যা তার সাথে আইএনজি অ্যাটাচ হয়ে যখন সেটা নাউনের কাজ করে, ঠিক আছে। কোনো ভার্বের সাথে কিছু কিছু ভার্ব রয়েছে যাদের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে। এবার তোর এখানে আই এম ওয়াকিং, এখানেও দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, দুটোই ওয়াকিং আছে, কিন্তু দুটো দু জায়গায় দু রকম পার্টস অফ স্পিচ। এখানে ওয়াকিং এটা হচ্ছে ভার্ব, কেন ভার্ব, আমি হাঁটছি, এখানে আমি হাঁটছি, হাঁটা কাজটা এখনো চলছে, এই জন্য টেন্সের চ্যাপ্টারটা আগে করে দিয়েছি আমি। যারা এখনো টেন্সের চ্যাপ্টার রেকর্ডেড দেখছো না, তারা কিন্তু পরে পস্তাবে। আবারও বলছি, এক গাদা জমিয়ে ফেলো না, কারণ আমি সারা জীবন তোমাদের ভিডিও রেখে দিতে পারবো না,
পরিষ্কার কথা বলে দিচ্ছি, প্রত্যেককে ক্লাস কিন্তু দেখো, তা না হলে কিন্তু পরে পস্তাবে, কারণ তোমাদের টাকারও দাম রয়েছে, মাথায় রেখো কথাগুলো। আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি, তাহলে এখানে দেখো হাঁটা কাজটা আমার চলছে, তাহলে এটা কি টেন্স? কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আমার মেন কাজটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের রুল কি? সাবজেক্ট, একটা হেল্পিং ভার্ব, ভার্বের আইএনজি। তো এটা তো একটা ভার্বের কাজ করছে, হাঁটা কাজ হচ্ছে আমার, এই জন্য ওয়াকিংটা ভার্ব। কিন্তু যখনই বলবো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং হচ্ছে একটা ভালো একটা তোমার এক্সারসাইজ, অনুশীলন, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে ওয়াকিংটা কি? ভার্বের আগে আছে, ভার্বের আগে আছে মানে কি? এটা সাবজেক্ট, আর কোন একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন হবে নয় প্রোনাউন হবে, তাহলে এই বাক্যের সাবজেক্ট হিসাবে বসেছে, তাই এ হয় নাউন হবে নয় প্রোনাউন হবে, অন্য কিছু হতে পারে না। তাহলে এটা প্রোনাউন নয়, তার মানে কি? এর নাউন, তাহলে ওয়াকিংটা এখানে নাউনের কাজ করলো। কি মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার, ঢুকেছে। এবার দেখো, এবার আমরা আইডেন্টিফিকেশন অফ নাউন, যেগুলো টেট, আপার প্রাইমারি, হ্যানা ত্যানা এগুলোতে খুব আসে, তোমরা জানো, সিটেট যারা দেবে সেগুলো পাবে এগুলো। তো এগুলো একবার টেটে করিয়েছিলাম, একটু হালকা করে দেখে নাও, কারণ অলরেডি লেখা আছে, একটু দেখলেই হয়ে যাবে। আইডেন্টিফিকেশন অফ নাউন, আমি দু রকম ভাবে তোমাদেরকে নাউন চেনা শেখাবো, দু রকম ভাবে, কিছু কিছু রুলের মাধ্যমে নাউন শেখা যায়, কি কি ভাবে আইডেন্টিফাই করা যায় নাউনকে, শোনো। তিন রকম ভাবে নাউনকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, তার মধ্যে একটা হচ্ছে তোমার অর্থের মাধ্যমে, অর্থের মাধ্যমে, ঠিক আছে? তো কি রকম অর্থের মাধ্যমে কি? দেখো, অর্থের মাধ্যমে আমি যখন এই যে উদাহরণটা দিলাম এটাতে হয়ে যাবে ওয়াকিং। এই যে দ্বিতীয় উদাহরণটা দেখো, ওয়াকিং, এই উদাহরণটা, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো অভ্যাস। আমি আরেকবার লিখছি, হাঁটা একটা ভালো অভ্যাস বা অনুশীলনী, যাই হোক একটা আমি অভ্যাস লিখলাম, হ্যাঁ হ্যাবিট লিখলাম। তো এই ক্ষেত্রে দেখো, হাঁটা এটা কোন পার্টস অফ স্পিচ ধর বলছে, হাঁটা ইংলিশ কি? ওয়াকিং। বেশ, এবার হাঁটা, এখানে আমি হাঁটছি বা কেউ হাঁটছে তার ব্যাপার বলছে না, এখানে হাঁটা একটা তোমাকে একটা অ্যাক্টিভিটির কথা বলছে, কোন একটা অ্যাক্টিভিটির নাম, কোন একটা ভালো অভ্যাসের নাম, কোন একটা ভালো অভ্যাসের নাম, তার মানে তার কোন একটা অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটির নাম, তো এটা তো একটা নামের কথা বলছে, কিসের নাম? কোন কাজের নাম, হাঁটা একটা কাজ এবং এটা কাজের নাম, এখানে কাজ করা নয়, এটা একটা কাজের নাম বলছে, এর গুণাগুণ বলছে, তাহলে এখানে একটা নাম, কোন কিছুর নাম হলে সেটা কি হয়? কোন কিছুর নাম হলে সেটা নাউন হয়। তো অর্থের মাধ্যমে বুঝতে পারবে, কিন্তু অর্থের মাধ্যমে কিন্তু পুরোটা বুঝতে পারবে না, তুমি একটা বড় ধরো একটা বাক্য দিয়ে দিল, সেই বাক্যের সেই ওয়ার্ডটার মানে জানো না, তো তুমি কি করে বুঝবে যে এটা নাউন নাকি? তবে কিছু কিছু জায়গায় যারা মানে জানবে তারা কিন্তু বলে দিতে পারবে এটা নাউন নাকি। তো চিন্তা নেই, যারা মানে জানবে না তাদের জন্য 2 নম্বর পদ্ধতি আসবে এবার। তাহলে অর্থের মাধ্যমে নাউন চেনা যায়, আমি কিভাবে চেনা যায় সেটা বলছি, এটা বেশি ফলপ্রসূ নয়, কারণ এটা সবার দ্বারা সম্ভব নয়। দ্বিতীয় উপায় হচ্ছে, নাউন কি করে চিনবো? দ্বিতীয় উপায় হচ্ছে তোমার ফাংশনের মাধ্যমে, এইটা ইম্পর্টেন্ট, ফাংশনের মাধ্যমে। ফাংশন মানে কাজ, অর্থাৎ একটা ওয়ার্ড ফাংশনের মাধ্যমে মানে একটা ওয়ার্ড বাক্যে কোথায় কি কাজ করছে তার উপর ডিপেন্ড করে তার পার্টস অফ স্পিচটা নির্ভর মানে নির্ণয় করা যায়। আমি এটাই আলোচনা করব, একটু আগে এটাই আলোচনা করলাম, কি আলোচনা করলাম? যে ওয়াকিং ইজ আ, আরে অন্য উদাহরণ দিই, একটা উদাহরণ হয়ে যাচ্ছে বারবার, স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে স্মোক মানে হচ্ছে ধূমপান করা, স্মোকটা হচ্ছে ভার্ব, স্মোকটা হচ্ছে ভার্ব, যখনই স্মোকের সাথে আইএনজি অ্যাটাচ হয়ে, ঠিক আছে, তো দেখো আই এম স্মোকিং, বলছি যখন ডিটেলে বলি, আই এম স্মোকিং, আমি ধূমপান করছি, তো এখানে ধূমপান করছি, এখানে এখনই আমার কাজটা চলছে বলে আমি আইএনজি করলাম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্বের 4 নম্বর ইউজ হলো। তো এটা কিন্তু ভার্ব বাক্যে, কারণ আমার ধূমপানের কাজটা চলছে, এটা ধূমপান করছি, তাহলে ভার্ব এটা। কিন্তু এখানে বলছে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এখানে ভার্ব কোনটা? ইজটা, আর এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। আর একটা বাক্যের সাবজেক্ট কিসের কাজ করে? হয় নাউনের কিংবা প্রোনাউনের। তাহলে এটা প্রোনাউন নয়, প্রোনাউন কোনগুলো আমরা তো জানি, আই, মি, হি, সি, এগুলো, তাহলে এটা কি? এটা নাউন, তার মানে একটা বাক্যের সাবজেক্ট দুটো হতে পারে, হয় নাউন কিংবা প্রোনাউন, অন্য কিছু হতে পারে না। আর এই বাক্যের সাবজেক্ট, তার মানে এ কি হয়ে গেল? এ হয়ে গেল নাউন। তাহলে আমি একটা ফাংশন, একটা ওয়ার্ডের পজিশন হিসাবে বা একটা ওয়ার্ডকে দেখে তার ফাংশন কি সেই বাক্যে আমি বলে দিতে পারলাম। তো এটা হচ্ছে সব থেকে বেস্ট, আরো আমি বলবো এগুলো, চিন্তা নেই। আরেকটা মাধ্যমে কিভাবে আমি
দেখবো নাউনকে কিভাবে চিনবো, আর একটা হচ্ছে তোমার যে সাফিক্সের মাধ্যমে। সাফিক্স কোনো ওয়ার্ডের শেষে অ্যাটাচ হয়, তাই না, সাফিক্সের মাধ্যমে। সাফিক্সের মাধ্যমে এটা তোমাদের আমি শিখেছি, অন্যগুলো বলেছি, অনেক যারা টেটে ক্লাস করেছো আজকে আরেকবার হয়ে যাবে। সাফিক্সের মাধ্যমে, তো সাফিক্সের মাধ্যমে কি, এটা দিয়ে শুরু করব। দেখো এটা যদি তোমরা দেখবে, তো এটা যদি বোঝা না যায় আমাকে বলবে, তাহলে আমি এই পেজটা ছবি তুলে বা পিডিএফ করে গ্রুপে দিয়ে দেবো, যদি পিপিটিতে বোঝা না যায়। এখন কি বোঝা যাচ্ছে? দেখো তো মোটামুটি একটা বোঝা যাচ্ছে। এই গোল যেটা আছে এটা বোঝা না ওই গেলে হবে। গোলটা বোঝা যায় না, গোলটা বোঝা যায় আচ্ছা না। আচ্ছা আচ্ছা, এইটা হ্যাঁ ঠিক আছে, এটা না বোঝা গেলেও হবে। এটা কি বলে দিচ্ছি, এটা করবে খাতায় সুন্দর করে। এটা নিচে যে মিট করে দাও, এই যে এগুলো লেখা আছে নাউনের শেষে সাধারণত, মানে মাঝে লেখা আছে সাধারণত নাউনের শেষে থাকে, সাধারণত। আর শেষে থাকলে, কোনো ওয়ার্ডের শেষে থাকলে তাকে আমরা সাফিক্স বলি, আর কোনো ওয়ার্ডের আগে থাকলে তাকে আমরা বলি প্রেফিক্স। যেমন আমি উদাহরণ দিচ্ছি, চিন্তা নেই। না, সাধারণত নাউনের শেষে থাকে, এটা মিডিলে লেখা আছে, দিয়ে গোল করা আছে, গোল করে অ্যারো দিয়ে দিয়ে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে এখানে যে ওয়ার্ড গুলো আছে তোমার, টিআইওএন, হ্যাঁ এই যে এগুলো এসআইওএন, টিআইওএন, এইচডব্লিউডি, এসএইচআইপি, ঠিক আছে, মানে এই যে এই সাফিক্স গুলো, এই সাফিক্স গুলো কোনো নাউনের শেষে থাকে। তো এইভাবেও তোমরা চিনতে পারো কোন একটা ওয়ার্ড, এই যে এইদিকেও আছে, এই সাফিক্স গুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত, মানে বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় নাও হতে পারে, সাধারণত সেই ওয়ার্ড গুলো নাউন হয়। যেমন দেখো এখানে এজিই, এইটার ব্যাপারটা বলে দিই। প্যাসেজ, তুমি কোথাও কোথাও তোমাকে কোনো একটা লাইন দিলো, দিয়ে প্যাসেজ আছে ওই লাইনে, তলায় দাগ দিয়ে দিল, আন্ডারলাইন করে বললো এটা কোন পার্টস অফ স্পিচ। এবার তুমি দেখে নেবে শেষে কি আছে, এজিই। তুমি এবার রিডিং পড়া আছে তোমার বা জানা আছে যে শেষে এজিই থাকলে তোমার ওয়ার্ডটি নাউন হয়, তুমি ইজিলি বলে দিয়ে চলে আসতে পারবে যে এটা হচ্ছে নাউন, মানে জানো আর না জানো। তো এই রকম ভাবে চেনা যায়। তারপর দেখো কি থাকে শেষে তোমার, এই যে দেওয়া আছে এসআইওএন থাকতে পারে। যেমন একটা ওয়ার্ড ধরো আছে এক্সপ্রেশন, তো এক্সপ্রেশন ওয়ার্ডটা ধরো তুমি মানেও জানো না বা কি পার্টস অফ স্পিচ বুঝতে পারছো না ওই বাক্যে, তুমি শেষে এইটা জানো যে শেষে এসআইওএন আছে, আর শেষে এসআইওএন কোন ওয়ার্ডের শেষে, কোন ওয়ার্ডের শেষে এসআইওএন থাকলে সেই ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। তুমি এইভাবে ইজিলি সাফিক্সের মাধ্যমে নাউনটাকে চিনে আসতে পারবে। তাহলে দুটো গেল, একটা অর্থের মাধ্যমে, এগুলো খাতায় সুন্দর করে তুলে নেবে, আর একটা হচ্ছে তোমার সাফিক্সের মাধ্যমে আমি নাউনকে চিনলাম। এবার যেটা মেন, যেটা সব থেকে সহজে চেনা যাবে এবং যেটা প্রয়োজন বেসিক ইংলিশ শেখার জন্য, কারণ এইগুলো কত মুখস্থ করবে, কত সাফিক্স, দেখা গেল কোনো একটা সাফিক্স ভুলে গেছো, হতেই পারে এতগুলো সাফিক্স, তবু আমি করিয়ে দিলাম। আসল যে পদ্ধতিটা করা সব থেকে বেস্ট, সেটা হচ্ছে ফাংশনের মাধ্যমে। ওই ওয়ার্ডটা কি ফাংশন, ওই বাক্যে কিসের কাজ করছে, কোন জায়গায় বসেছে, দেখলেই আমি কিন্তু বলে দিতে পারবো সেটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা এটাকে নিয়ে এখনই আলোচনা করব, বাকি দুটো হয়ে গেল, চলো তারপর মেন জায়গায় আসবো। হ্যাঁ বলো। স্যার বলো। বলছি ওটা আলাদাভাবে পিডিএফ দিয়েন, কেননা ওটা হচ্ছে রেকর্ডের ক্লাস দেখতে আচ্ছা গেলে আচ্ছা না বেশ, আর আচ্ছা আচ্ছা আমি দিয়ে দেবো না, না এটা ধরো পিপিটি তে পাবে, পিপিটি তে পরিষ্কার আসুক আর না আসুক, আমি একবার দিয়ে দিচ্ছি ক্লাসের শেষে, ঠিক আছে। আচ্ছা রেডি আছে, আজকেই করলাম যেহেতু দিয়ে দেবো। এবার দেখো, স্যার আপনি যে স্ট্যাটিস্টিক্স গুলো বললেন স্যার, ওগুলো কি শুধু শুধু নাউনের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, অন্য কোনো ক্ষেত্রে শুধু কি ব্যবহৃত নাউনের, হবে না? শুধু নাউনের না, শুধু নাউনের শেষে আচ্ছা থাকবে ঠিক আছে। এগুলো। হুম, অন্যগুলোর অন্য কিছু চ্যাপ্টার বলবো, আর কিছু অ্যাডজেক্টিভে নির্ণয় করা যায়, কিছু ভার্বের, ওগুলো বলবো। আজকে নাউনের চ্যাপ্টার হচ্ছে। এবার দেখো আমরা যেটা বলছি ফাংশনের মাধ্যমে নাউন চেনার উপায়, ফাংশন এর মাধ্যমে নাউন আইডেন্টিফিকেশন, ছোট হাতে করে দিলাম তাহলে আইটি হবে, আইডেন্টিফিকেশন, FICATION, ফাংশনের মাধ্যমে নাউন আইডেন্টিফিকেশন। দেখো এক নম্বর, একটা বাক্যের সাবজেক্ট নাউন
অথবা প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউনের কাজ করে। কিরকম উদাহরণ দিই, দিলাম তো কত উদাহরণ, তবু একটা আরেকটা বলে দিই। ধরো তোমাকে দিল রিডিং, কোটের উদাহরণ দিই, সোজা তো সবাই জানে, রিডিং মেক্স আ ফুল ম্যান, এই উদাহরণটা দিল, দিয়ে টেটে ধরো কোয়েশ্চেন এসছে যে রিডিংটা কোন পার্টস অফ স্পিচ। তুমি কি জানো যে একটা বাক্যের সাবজেক্ট হিসাবে যে বসে সে দুটো জিনিসের কাজ করতে পারে, হয় নাউন কিংবা প্রোনাউন। এবার তুমি সাবজেক্ট তো ইজিলি চিনতে পারবে, এটা মেক্স তৈরি করে, এটা ভার্ব, ভার্বের আগে কে বসেছে, সাবজেক্ট, আর সাবজেক্ট হয় নাউন হবে নয় প্রোনাউন হবে। তাহলে রিডিং কখনোই রিডিং প্রোনাউন নয়। প্রোনাউন কি আমরা কতগুলো আছে মুখস্থ আছে সবার, তার মানে এটা কিসের কাজ করছে, একটা বাক্যের সাবজেক্ট নাউনের কাজ করছে, সহজেই চিনে নিলে, এই তো ব্যাপার। তারপর নেক্সট 2 নম্বর, এই ফাংশনটা তো বারবার বললাম তাই আর উদাহরণ দিলাম না। 2 নম্বর, স্যার এই উদাহরণটা আরেকবার বলবেন স্যার। এই যে রিডিং মেক্স এ ফুল ম্যান হলো, এই বাক্যে রিডিংটা কোন পার্টস অফ স্পিচ। এবার আমি দেখব রিডিংটা এই বাক্যে কিসের কাজ করছে। রিডিংটা এই বাক্যে দেখো সাবজেক্টের কাজ করছে, কারণ কোন একটা বাক্যে যে কাজ করে, কোন কাজ করে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো সাবজেক্ট, অথবা যার ব্যাপারে বলা হবে কোনো বাক্যে সেই হচ্ছে বাক্যের সাবজেক্ট। এখানে কার ব্যাপারে বলা হচ্ছে, রিডিং এর ব্যাপারে বলা হচ্ছে, তো রিডিংটা কি, সাবজেক্ট। আর একটা বাক্যের সাবজেক্ট হয় নাউন হবে নয় প্রোনাউন হবে। রিডিং কোন রকমেই প্রোনাউন হতে পারে না, প্রোনাউন কি কি আমরা তো জানি, তাই রিডিংটা কি হয়ে গেল, নাউন। বোঝা গেল? স্যার তাহলে যার সম্পর্কে বলা হবে সেটাই হচ্ছে নাউন, তাই তো? যার সম্পর্কে বলা হবে, হ্যাঁ। একটা জিনিস তোমাদের বলে দিই, বললে যখন, ঠিক আছে, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ইজি করে দিই আরো। এখানে লিখি, কোন একটা ভার্বকে তুমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো, ঠিক আছে, তো এখানে এটা 2 নম্বর ফাংশন করে দিই, এটা 1 হলো, এটা 2 নম্বর করে দিই, এটা একটা কনসেপ্ট। কোন একটা ভার্বকে তুমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো, তাহলে যে উত্তরটা পাবে সেটা দেখবে নন লিভিং। নন লিভিং মানে যার প্রাণ নেই, ঠিক আছে। আবার কোন একটা ভার্বকে তুমি যদি হু দিয়ে প্রশ্ন করো, সব বলে দিচ্ছি, যে উত্তরটা হবে সেটা দেখবা লিভিং, অর্থাৎ অনলি পার্সনের কথা বলি, অনলি পার্সন, কোন ব্যক্তিকে পাবে। আর কোন একটা লিভিং করি, নন অনলি পার্সন না করে বেস্ট হবে, নাহলে যদি আবার অন্য জায়গায় গন্ডগোল হতে পারে, লিভিং। আর কোন একটা তুমি কি বলবো, কাউকে যদি তুমি কোন একটা ভার্বকে তুমি কাউকে বলতে ভার্বকে যদি হুম দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি যে উত্তরটা পাবে, ঠিক আছে, যে উত্তরটা পাবে দেখবে এখানে কোনো পার্সনই পাবে, অনলি পার্সন। তাহলে যে এইগুলো দিয়ে যে উত্তরটা পাবে, সেই উত্তরটা সবসময় নাউন হবে। আবার বলছি, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে, দেখবা নন লিভিং উত্তর আসবে, ঠিক আছে, কোন একটা নন লিভিং এর কথা বলবে যার প্রাণ নেই। ভার্বকে যদি হু দিয়ে প্রশ্ন করো, দেখবা লিভিং কেউ আসবে যার প্রাণ রয়েছে, সেই উত্তর আসবে। ভার্বকে যদি হুম দিয়ে প্রশ্ন করো, হুম মানে কি, কাকে, হুম মানে কি, কাকে, তো তখন দেখবা কোন একটা ব্যক্তির কথা বলা হবে বা ব্যক্তি উত্তরে আসবে। এইগুলো সবগুলো যে উত্তরগুলো পাবা, হোয়াট ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে, হু দিয়ে প্রশ্ন করে, হুম দিয়ে প্রশ্ন করে, যে উত্তরগুলো পাবা সবগুলোই কিন্তু নাউনের কাজ করবে। যেমন দেখবা স্যার তাহলে মোটামুটি এই তিনটে দিয়ে কোশ্চেন করলে যে অ্যান্সারটা পাবো হয়ে সেটাই যাবে, হচ্ছে নাউন। নাউন হয়ে যাবে। যেমন আগেরটাই দেখো, রিডিং মেক্স এ ফুল ম্যান, রিডিং একটা ফুল ম্যান তৈরি করে, তো এখানে মেক্সটা ভার্ব, একে আমি প্রশ্ন করব হোয়াট দিয়ে, হ্যাঁ, হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, হোয়াট মেক্স, কি তৈরি করে, উত্তর কি আসবে, সরি, কে তৈরি করে, পারফেক্ট। হুইচ, এখানে হোয়াট দিয়ে তো কেও হয়, থিং এর জিনিস বলছে, হোয়াট মেক্স কি আমাদেরকে ফুল ম্যান তৈরি করে, রিডিংটা তৈরি করে ফুল ম্যান, তাহলে এটা হয়ে গেল তোমার নাউন। তো এই ভার্বকে দিয়ে প্রশ্ন করলে উত্তর তুমি পেয়ে যাবা। বা নেক্সট দেখো 3 নম্বর, তা কমপ্লিমেন্ট পরে বলছি, অবজেক্টটা বলে দিই, তারপর কমপ্লিমেন্ট বলছি।
কোথায় গেল? হ্যাঁ, একটা বাক্যের অবজেক্ট সব সময় নাউন বা প্রোনাউন হয় বা হবে। উদাহরণ দিই, এখানে আটকে দেওয়ার চেষ্টা করি। নাউন বা প্রোনাউন হবে, যেমন ধরো আই হেল্পড রিনা, আমি রিনাকে সাহায্য করেছিলাম। হ্যাঁ, এরকম অনেক কঠিন কঠিন ওয়ার্ড, বড় লাইন আসতেই পারে, কোনো ব্যাপার নয়। তুমি শুধু দেখবা যে সে বাক্যে কি করছে। তো আমি রিনাকে হেল্প করেছিলাম। এবার আমি যারা জানো না তাদের বলে দিই, কোন একটা ভার্বকে, অন্য কালে ইউজ করি, কোন একটা ভার্বকে কি দিয়ে বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো, যে উত্তরটা পাবা সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি সাহায্য করেছিলাম রিনাকে, তাহলে এখানে প্রশ্ন করি হেল্পকে, এটা ভার্ব, যেহেতু ভার্বকে প্রশ্ন করি কাকে সাহায্য করেছিলাম, উত্তর আসছে কি রিনাকে সাহায্য করেছিলাম। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই, অবজেক্ট পাই। তাহলে রিনাটা হচ্ছে অবজেক্ট। এবার তোমাকে জিজ্ঞেস করছে রিনাটা কোন পার্টস অফ স্পিচ, যেহেতু তুমি জানো যে একটা বাক্যের অবজেক্ট হয় নাউন হবে কিংবা প্রোনাউন হবে। রিনা তো প্রোনাউন কখনো হতে পারে না, তাহলে রিনা কি, রিনা হয়ে গেল নাউন। আর একটা উদাহরণ দিই, আই হেট স্মোকিং, আই হেট স্মোকিং, আমি স্মোকিংকে ঘৃণা করি। তাহলে স্মোকিংটা কোন পার্টস অফ স্পিচ তোমাকে জানতে হবে। আগে দেখো স্মোকিংটা আগে সাবজেক্টে কাজ করেছিল, আগে যে উদাহরণটা দিয়েছিলাম, কিন্তু এখানে দেখো স্মোকিংটা কিসের কাজ করছে, এটা ভার্ব ঘৃণা করা। একে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, কি ঘৃণা করি, অবজেক্ট। স্মোকিংকে ঘৃণা করি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে এটা কোন পার্টস অফ স্পিচ, তুমি জানো একটা বাক্যের অবজেক্ট হয় নাউনের কাজ করবে নয় প্রোনাউনের। স্মোকিং কখনো প্রোনাউন হতে পারে না, তাই স্মোকিং হয়ে গেল নাউন। কত সহজে চেনা যাচ্ছে বলতো, তুমি মানে জানো আর না জানো, শেষে কি প্রেফিক্স বা কি সাফিক্স লাগানো আছে আর না আছে তোমার দেখার দরকার নেই, এটাই হচ্ছে বেস্ট ওয়ে। তারপর চলো এখনো বলবো, ডিটেলে বলছি আমি 4 নম্বরে। এবার 4 নম্বর পয়েন্ট আসছি। স্যার 3 নম্বরটা একবার একটু দেখাবেন? হ্যাঁ, এই যে হয়ে গেলে বলবে। হ্যাঁ, হয়েছে গো? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, যখন স্যার নাউন ফ্রেজ যখন দেয় স্যার বড় হ্যাঁ বড়, স্যার। তখন যদি স্যার হ্যাঁ। আইডেন্টি স্যার কি হবে? হ্যাঁ, নাউন ফ্রেজ আইডেন্টিফিকেশন আছে, দাঁড়াও আমি যাই আস্তে আস্তে, যদি এখানে পাই বলে দিচ্ছি। এবার দেখো, হ্যাঁ স্যার হয়ে গেছে। বেশ, পরের পয়েন্ট বলছি, 4 নম্বর পয়েন্ট, ভালো করে শুনবে। আর্টিকেলের পরে নাউন ফ্রেজটা আমি নাউন ফ্রেজ আর নাউন ক্লজ, ফ্রেজের চ্যাপ্টারে বলবো এবং ক্লজের চ্যাপ্টারে বলবো, তাহলে তোমরা ডিটেলে আরো জানতে পারবে। তা না হলে এখনই ফ্রেজ নিয়ে বলতে যাবো, দিয়ে এই চ্যাপ্টারটাই তখন মার খেয়ে যাবে। হ্যাঁ, চলো দেখছি আমি কতটা কি করা যায়। আর্টিকেলের পরে আমার কথাগুলো শুনলেই কিন্তু পরীক্ষায় অনেক কিছু বেসিক নলেজ থেকে কিন্তু উত্তর করে দিয়ে আসতে পারবে, বারবার বলছি। তো জিনিসগুলোকে মাথায় রাখবা, সবকিছু লিখে প্রকাশ করা যায় না। আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে, একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হবে। নিশ্চিত বলে দিলাম, মানে হবেই, ঠিক আছে, হবেই, নিশ্চিত নাউন হবে। কি বললাম, আর্টিকেল, আর্টিকেল কোনগুলো, এ এন্ড ডি, এদের পরে যদি একটি মাত্র ওয়ার্ড দেখো একদম কনফার্ম সেটা নাউন, তুমি অর্থ ফর্থ কিচ্ছু দেখতে হবে না, একদম গোল করে দিয়ে চলে আসবে। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন বললাম, এবং কঠিন উদাহরণটাই দিচ্ছি, এটাই দিই যেহেতু সবার একটাতেই ক্লিয়ার হয়ে যাবে। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, তোমাকে দিয়ে দিল হোয়াইলটা কি, 99% কি, মানে 99% বলা ভুল হবে, 80% ছেলে মেয়ে হোয়াইলটা কি ভাবতে গিয়ে একদম নাউনে টিক মারবেই না। কারণ তারা জানে যে নাউন মানে নেমিং ওয়ার্ড, নাম থাকবে, শুধু এইটুকু জানে।
শুধু এইটুকু জানলে হবে না, আমি তোমাকে 3 রকম ভাবে নাউন চেনার উপায় এই জন্য শেখাচ্ছি, কারণ শুধু নেমিং ওয়ার্ড দিয়ে নাউন চেনা যায় না। তো 80% ছেলে মেয়ে হোয়াইল কে নাউন বাদে অন্যান্য যে অপশন গুলো থাকবে পরীক্ষায় সেগুলোকে করে দিয়ে চলে আসবে, আর সেখানেই ভুলে যাবে। আর তুমি যেহেতু আমার কাছে পড়ছো, আমি তোমাকে শিখিয়ে দিয়েছি যে আর্টিকেলের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নিশ্চিত নাউন হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে? একটাই ওয়ার্ড আছে। তাহলে হোয়াইলটা কোন পার্টস অফ স্পিচ গো? হোয়াইলটা কি? নাউন। Noun। মাথায় ঢুকলো? আমি কিন্তু ইজি উদাহরণ ওই জন্য দিলাম, আমি কঠিনটাকে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। আর্টিকেল দেখলে এ এন্ড দি দেখলে তার পাশে যে ওয়ার্ডটা থাকবে কনফার্ম নাউন হবেই। নেক্সট দেখে যাও, অনেক কিছু শেখার আছে। 5 নম্বর কনসেপ্ট। হ্যাঁ বলো। মানে স্যার এটা ভুল করার মতনই, মানে না জানলে এটা পারাই যাবে না। হবে, আমি জন্য তোমাকে হোয়াইলের উদাহরণটাই নিলাম, কোন নামের উদাহরণ হোয়াইলে নিলাম না। যদি হ্যাঁ বলো। হোয়াইলে যদি এস লেগে থাকে, হোয়াইলস, হোয়াইলস বলে কিছু হয় না, তাও হোয়াইলস বলে কিছু হয় না। আচ্ছা হ্যাঁ, ঠিক হোয়াইলস আছে। দেবে না। এবার দেখো 5 নম্বর যেটা বলছি, প্রেপোজিশনের পরে, ভালো করে শুনবে, প্রেপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে, তা নাউন হবে। কি রকম? উদাহরণ দিই। ইট it needs to be done with care। দেখো বলছে প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে। প্রিপোজিশন এখানে কোনটা? এখানে প্রিপোজিশন হচ্ছে উইথ, উইথটা হচ্ছে প্রিপোজিশন। তো তোমাকে কেয়ার, এই কেয়ার দেখবা বেশিরভাগ জন কেয়ারটাকে ভার্ব করে দিয়ে চলে আসবে বা অ্যাডভার্ব করে দিয়ে চলে আসবে। এক মিনিট। তো অ্যাডভার্ব করে দিয়ে চলে আসবে, কিন্তু আমি কি শিখিয়ে দিয়েছি তোমাদের? আমি শিখিয়ে দিয়েছি প্রিপোজিশনের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। এখানে কেয়ারটা হচ্ছে, এটা উইথটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, আর কেয়ারটা হচ্ছে নাউন। ঠিক আছে? এই ট্রিকগুলো জানলেই তুমি ইজিলি পার্টস অফ স্পিচ চিনে চলে আসতে পারবে। আমরা এই চ্যাপ্টারগুলো করেই না যে একটা দুটো করে নাম্বার বাদ দিয়ে চলে আসি। আর বেসিক শিখতে গেলে আগে এগুলো জানতেই হবে, তবেই কিন্তু হবে, এগুলো মাথায় রাখবে। নেক্সট যাও, এটা কারো কোনো অসুবিধা থাকলে বলো, পরের উদাহরণে যাচ্ছি, পরের ইয়েতে রুলে। না স্যার, কোনো স্যার প্রবলেম নেই। এগুলোতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। নেক্সট চলে যাচ্ছি আমরা। স্যার দাঁড়াও। হ্যাঁ বলো। বলছি টুটাও তো প্রিপজিশন। হ্যাঁ হ্যাঁ, তো এখানে টু প্রিপোজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড নেই যে, এখানে তো আর অনেক ওয়ার্ড আছে, তাই না? এই যে একটা, এই যে একটা। স্যার বলছিলাম কি, ওই প্রিপোজিশনের পরে কি সব সময় এই নিয়মটা খাটবে কি? বলো। বলছি প্রিপোজিশনের পরে আপনি যে নিয়মটা শেখালেন যে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে, সব সময় কি খাটবে? শুধুমাত্র টু বাদে, হ্যাঁ হ্যাঁ, টু মনে রাখো, টু প্রিপোজিশন বাদে বাকি প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন ফর্ম বসবে। মিউট করো, আমি বলে দিচ্ছি, মিউট করো। দেখবে আমরা প্রিপোজিশন চ্যাপ্টার করছি, টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, মাথায় রাখবে। টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। এই টুটাকে বাদে বাকি যে প্রিপোজিশন গুলো আসে সেই প্রিপোজিশনের পরে অলওয়েজ দেখবা ভার্বের 4 নম্বর ফর্ম বসে। আর ভার্বের 4 নম্বর ফর্ম তখন তোমার, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, আমি এখানে ক্লিয়ার করি। যারা প্রিপোজিশন চ্যাপ্টার আমার কাছে করেছো তারা তো জানো কি বলেছিলাম বলো তো? প্রিপোজিশনের পরে দুটো জিনিস বসে, কি? নাউন অথবা প্রোনাউন। ইকুইভ্যালেন্ট ওয়ার্ড বলেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড মানে প্রোনাউন এখানে বলছি। এখানে নাউন, এটাকে আমি নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড বলে দিচ্ছি। হ্যাঁ, নাউন ইকুইভ্যালেন্ট। তো প্রিপোজিশনের পরে সব সময় নাউন অথবা প্রোনাউন বসবে। ঠিক আছে? নাউন ইকুইভ্যালেন্ট মানে নাউনকে ভাববে, কারণ নাউনের মতো, নাউন ইকুইভ্যালেন্ট মানে কি? নাউনের সমকক্ষ, তার মানে কি? নাউন। প্রিপোজিশনের পরে অলওয়েজ
হয় নাউন বসবে কিংবা প্রোনাউন বসবে, অন্য কিছু বসতে পারে না। শুধুমাত্র টু এই প্রিপোজিশনটার বাদে, এখানে লিখলাম টু এই প্রিপোজিশনটার বাদে, সব সময় নয় কিন্তু 90% ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আমি প্রিপোজিশন চ্যাপ্টারে বলেছি মনে হয়, যদি নাও বলে থাকি বলবো। হ্যাঁ, 90% ক্ষেত্রে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। যেমন এখানে বি, এই বিটা হচ্ছে V1। বাট আমাদের রুলটা এখানে কি জানো তো, রুলটা হচ্ছে যে প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, তো সেই ক্ষেত্রে আমি এই রুলটাকে অ্যাপ্লাই করলাম এই বাক্যে। বাট প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন প্রোনাউনই থাকবে, টুটাকে শুধু কনসিডার করবে না। নেক্সট। তারপরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাই নাউন হবে, তাই তো? নাউন হবে একদম। এবার দেখো 6 নম্বর রুল, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, ডিটারমিনার এই ব্যাচে হয়নি, যখন পড়িয়েছিলাম অনেকে করেছো তো। ডিটারমিনার কি? নির্দেশক, ঠিক আছে, যেগুলো নির্দেশ করে, মাই, হিজ, হার, দিস, দ্যাট, যারা নির্দেশ করে কোনো কিছু, কোনো নাউনের ব্যাপারে বলে, তারা হচ্ছে ডিটারমিনার। তো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের পরে, ডিটারমিনার এর পর তোমার সরাসরি নাউন বসবে। হ্যাঁ, সরাসরি নাউন বসবে। তাহলে একটা উদাহরণ দিই, ট্রাই ইয়োর বেস্ট, ট্রাই ইয়োর বেস্ট। দেখো আমি উদাহরণগুলো কিন্তু দেখো বেছে বেছে দিচ্ছি যাতে বেশিরভাগ জন ভুল করে। তোমাকে যদি আমি প্রথমে জিজ্ঞেস করতাম বেস্টটা কোন পার্টস অফ স্পিচ করে, এখানে তুমি কি বলতে বলো? সত্যি করে বলো, কি বলতে? স্যার আমি তো নাউন বলতাম। আচ্ছা, আর বাকিরা? নাউন আচ্ছা, বাদে অন্য বেস্টটা কিছু হয়তো বলতে পারবো। গুড, বেটার, বেস্ট শোনোনি? গুড, বেটার, বেস্ট, হ্যাঁ স্যার, তাহলে ওটা কি? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার ওটা তাহলে ভার্বের ফর্ম। অ্যাডজেক্টিভ, গুড, বেটার, বেস্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ ডিগ্রি, স্যার। কম্পারেটিভ Adjective। ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। তো বেশিরভাগ জন এটাকে ডিগ্রি, মানে ডিগ্রি কার হয় অ্যাডজেক্টিভের, এটা বেশিরভাগ জন এটাকে অ্যাডজেক্টিভ বলবে, আর ভুল হয়ে গেল। আমি এর জন্য বারবার তোমাদেরকে একটা অ্যালার্ট করে দিচ্ছি যে কোন একটা বাক্যে, কোন একটা তার প্রয়োগটা কি, ওই বাক্যে সেই ওয়ার্ডটা কোথায় প্রয়োগ হচ্ছে, তার অ্যাপ্লিকেশনটা দেখতে হবে, সে কোথায় অ্যাপ্লাই হয়েছে, তারপর তুমি বলবে যে সে কোন পার্টস অফ স্পিচ। হুট করে বলে দেবে না যে এই এটা তো বেস্ট, হয়তো অ্যাডজেক্টিভের 3টে ফর্ম হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তার মানে বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ না। এক্ষেত্রে এটা বেস্টটা হয়ে গেল নাউন। কেন নাউন? কারণ দেখো কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ডিটারমিনার, ডিটারমিনার কোনটা? ডিটারমিনার করা যা নাউনের কোনো কিছুর ব্যাপারে বলে, যেমন মাই, হিজ, হার, ইয়োর, দিস, দ্যাট, এগুলো হচ্ছে ডিটারমিনার। তো আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে এই পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ইয়োরটা এক্ষেত্রে কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। দাঁড়াও এখানে লিখে দিই, অ্যাডজেক্টিভ চারটা স্যার ডিটেইলে এখানে তো বলবো। অ্যাডজেক্টিভটাই নাউন হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল তো। আর আপনি পজিটিভ, তো স্যার, আপনি তো বললেন যে এর পরে যেটা থাকবে সেটাই সরাসরি নাউন হবে স্যার। বুঝলাম না কার পরে বলেছি, কোনটার কথা বলছো তুমি? স্যার নাম্বার তো 6 আপনি বললেন না যে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হ্যাঁ, বা ডিটারমিনারের পর সরাসরি নাউন বসে, তো এই তো অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, তারপর সরাসরি নাউন বসিয়েছি, এই তো এই বেসটা নাউন। তো বুঝতে পারলে না তুমি? না স্যার, আরো একটু বলবেন ও প্লিজ। ও স্যার, ওই যে ইওরটা ডিটারমিনার, তাই তো? হ্যাঁ, ইয়োরটা হ্যাঁ, পজিটিভ আমি এই অ্যাডজেক্টিভ। ইউরটা আছে তো এটা আমি বুঝতে পারিনি, ওটাই। হ্যাঁ বলে দিই, হ্যাঁ বলে দিই, কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ডিটারমিনারের পর সরাসরি নাউন বসে। ভালো করে শোনো। তো এই ইয়োরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার ডিটেলে আমি তোমার অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে বলবো, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা তো এক ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পর সরাসরি নাউন বসলো, বেসটা হচ্ছে কি তাহলে নাউন। বুঝতে পারলে? আরো একটা চলে এসো, আরো ডিটেল, দাঁড়াও সোজা উদাহরণ দিই, কঠিনটা দিলে বুঝা, দিস ইজ মাই হাউস। বলো হাউসটা কি? নাউন। হাউসটা কি? নাউন। হ্যাঁ, হাউসটা হচ্ছে নাউন, তার আগে কি আছে? মাই। এই মাইটা তো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইটাই তো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ তো অ্যাডজেক্টিভের একটা পার্ট, তাহলে অ্যাডজেক্টিভের পর যে ওয়ার্ডটা থাকবে সে কি থাকবে? নাউন থাকবে। এই তো ব্যাপার।
যেমন দেখো, হি ইজ আ গুড বয়। বয়টা কি? বয়টা নাউন। গুডটা কি? ভালো। এটা কি? অ্যাডজেক্টিভ, কারো গুণ বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভের পর কে থাকবে? অ্যাডজেক্টিভের পর সরাসরি কি Noun. বসবে? নাউন বসবে। এবার ক্লিয়ার হলো? নাউন। এবার মাইটা কেন sir. পজিটিভ? হ্যাঁ, মাইটা কেন পজিটিভ অ্যাডজেক্টিভ কি? এগুলো অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে বলবো, না হলে কিন্তু ওগুলো সব এক একটা চ্যাপ্টার। আপাতত জাস্ট মনে রাখো হ্যাঁ যে মাইটা তো মাই প্রোনাউন স্যার, মাইটা প্রোনাউন না? পজিটিভ প্রোনাউন হয়। হ্যাঁ, মাইটা তোমার অনেক রকম ইউজ হ্যাঁ, হয়। মাই এগুলো তো প্রোনাউন তো, হ্যাঁ। মাই প্রোনাউন কে বললো? মাই পজিটিভ অ্যাডজেক্টিভও হয়। হ্যাঁ, যখন এই নাউনের আগে বসবে, ঠিক আছে? শোনো, এই যে হিজ, এটা পজিটিভ অ্যাডজেক্টিভও হয়, আবার পজিটিভ প্রোনাউনও হয়। ঠিক আছে? তো এইগুলো আমরা কখন স্যার কি করে বুঝবো? আমরা তো এগুলো দেখে প্রোনাউনই ভাববো স্যার। তো ওই জন্য তো এই বেসিকটা শিখতে হবে। এই যে স্যার দেখো তাহলে কিভাবে কি বুঝবে। স্যার, তাহলে কি হ্যাঁ, যখন নাউন আইডেন্টিফাই করতে দেবে সেক্ষেত্রে যদি মাই থাকে তাহলে সেক্ষেত্রে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তোমাকে দেখতে হবে এই বাক্যে কিসে কিসে প্রয়োগ হচ্ছে। যেমন দেখো, কোনো অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তার ব্যাপারে বলা। তাহলে এই যে হাউসটা নাউন আছে, তখন তার আগে মাই আছে, তার মানে তোমাকে বলতে হবে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার হলো? এই হচ্ছে কাহিনী। এই যেমন হিজটা পজিটিভ প্রোনাউনও হয়, হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভও হয়। কখন পজিটিভ প্রোনাউন বলবো, কখন পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো? যখন হিজ এটা কোনো নাউনের, এখানে কোনো নাউন থাকবে, ঠিক আছে? কোনো নাউন থাকবে, তার আগে বসবে, তখন এটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু নেক্সট। স্যার মাঝে মাঝে তো মাইটা তো আবার অন্য জায়গায় থাকলে তারা তো সাবজেক্ট হিসেবে থাকতো। তখন তাহলে তোমাকে এই যে দেখো, মাই পেন, তখন তোমাকে এই গোটাটাই বলতে হবে। মাই পেন তোমাকে জিজ্ঞেস করবে, মাই পেনটা তখন তো গোটাটা মিলে আমার পেনের কথা তার বলছে। মানে তখন কি মাই পেনটা পুরোটাই সাবজেক্ট হয়ে যাবে? তখন পুরোটাই সাবজেক্ট হয়ে যাবে এবং তখন নাউন হয়ে আচ্ছা যাবে ঠিক আছে স্যার। গোটাটাই। এটা ছিল। এইগুলো সব এই ছোটখাটো এই কনফিউশন গুলো প্র্যাকটিস সেটের সময় দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো, কোথায় পড়ছিলাম আমরা? 6 নম্বর। তাহলে বেসটা হচ্ছে নাউন, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পর স্যার বসেছে। তাহলে তো ওই যে যেটা টিম আছে, টিমটাও তো স্যার কালেকটিভ নাউন। সেক্ষেত্রে যদি হয় মাই টিম তাহলে কি হবে স্যার? বলো। হ্যাঁ, টিমটা কালেক্টিভ collective নাউন। noun এ যেটা মাই টিম গোটাটাই একটা সাবজেক্টের কাজ করছে, আমার টিমের ব্যাপারে বলছে, তাহলে আমার টিম গোটাটাই নাউন। তোমাকে তো কেটে দেবে না, তোমাকে মাই টিম আচ্ছা গোটাটাই আচ্ছা স্যার, সাবজেক্ট, তাহলে এখানে মাই গোটাটাই টিমটাই নাউন। নেবো, তাই তো? হ্যাঁ, মাই টিমটা নেবে তখন। হুম, দেখো আরেকটা উদাহরণ দেখো, এগুলো সব প্র্যাকটিস সেটে দিতাম, কিন্তু একটু তোমাদের আরেকটা করে বোঝাই। দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড। এখানে বলো গোটা কোন পার্টস অফ স্পিচ? এটা ওয়ার্ল্ড, হ্যাঁ, WORLD। স্যার এটা নাউন কি? হবে? দায়ের স্যার প্রিপোজিশন। নাউন দেখো, হবে। বেশ, নাউন হবে, কারণ যেহেতু বেশিরভাগ জন ঠিক বলেছো, বেশিরভাগ জন এখানে গো, হ্যাঁ, যারা কিছু ইংরেজি পড়ে না, কিছু না, ওই 2 মাস 3 মাস পড়ে পরীক্ষা দিতে যায়, তারা গোটাকে ভার্ব করে দিয়ে চলে আসবে। কিন্তু গোটা এখানে নাউন। কেন নাউন? শোনো, যখনই কোনো, মিউট করে দাও, যখনই কোনো এইদিকে প্রিপোজিশন আছে, এইখানে তুমি একটা সেপারেট করে নেবে, একে প্রিপোজিশন এখানে সেপারেট করে নেবে, ওই দিকটা আলাদাভাবে ভাববো, ঠিক আছে? তাহলে তুমি এইদিকে দেখো তো কি আছে, এইদিকে আছে দাটা কি? আর্টিকেল। আর্টিকেলের পর কটা ওয়ার্ড আছে? আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে। আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন। তার মানে গোটা কি? নাউন। ক্লিয়ার হলো? এইভাবে আমি তোমাদের প্রচুর প্র্যাকটিস সেট দেবো, প্রচুর প্র্যাকটিস সেট দেবো, চিন্তা নেই। এই হচ্ছে আমাদের আগে স্যার এখানে ওয়ার্ডটা কি নাউন হবে স্যার? হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। এই যে ঠিক কারণ এই বলেছো যে দিদা। দিটা তো আর্টিকেল আছে প্রিপোজিশন, ওটাই। এই যে দেখো, অফটা প্রিপোজিশন, একটু আগে বললাম প্রিপোজিশনের পরে কি থাকবে? হয় নাউন কিংবা প্রোনাউন। তার মানে এখানে দা ওয়ার্ল্ডটা কি? নাউন। এই তো। আচ্ছা ঠিক আছে স্যার। প্রতিটা জিনিস, প্রতিটা চ্যাপ্টারে আমি যেগুলো বলি, প্রতিটা থেকেই তোমার কোয়েশ্চেন আসতে পারে এবং প্রতিটা জিনিসের লজিকের মাধ্যমে তুমি পড়ে আসতে পারো, যদি সিরিয়াসলি জিনিসগুলোকে খেয়াল করো। নেক্সট। স্যার হ্যাঁ, স্যার বলো। স্যার বলছি বললেন ওই আর্টিকেল ওই প্রিপজিশনের পরে যেটা থাকে সেটা হচ্ছে নাউন হয়, কিন্তু আপনি বলেন টু এর পরে হয় না, তাহলে ওটা কি হয়? না, না,
হয় না ব্যাপারটা হচ্ছে 2 এর পর, হ্যাঁ ধরো তোমাকে বললাম আমি বিদ্যালয়ে পড়তে যাই, আই গো টু স্কুল, কি করতে, পড়তে যাই, টু স্টাডি। হ্যাঁ, তো এখানে দেখো স্টাডিটা কিন্তু নাউন নয়, পড়তে, এখানে পড়তে যায়, পড়তে যাওয়াটা একটা কাজ, এটা পড়তে, এটাও কিন্তু টু প্লাস ভিয়ন যখনই হয়ে গেল, টু প্লাস ভিয়ন যখন হয়ে গেল, তখন এটাও ভার্ব, মানে এটা ইনফিনিটিভের কাজ করছে। ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভটা হচ্ছে ভার্বের একটা পার্ট, ঠিক আছে? অর্থাৎ টু এর পর ভার্বও আসতে পারে বা আসে, টু এর পর ভার্ব আসে, শুধুমাত্র টু এমন একটা প্রিপোজিশন যার পরে ভার্ব আসে 99% ক্ষেত্রে, 1% ব্যতিক্রম, 1% নাউন আসতে পারে। ক্লিয়ার হলো এবার? স্যার স্যার বলো। আগের বাক্যটার অর্থ কি হবে স্যার? দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা কথা বলছো? জি জি হ্যাঁ, জি এটাই পৃথিবীর চলন, এটাই পৃথিবীর চলন, এইভাবেই পৃথিবী চলে, এরকম। এটা একটা কবিতা বা ড্রামার একটা লাইন, তো এরকম ভাবে ইউজ করা হয়েছে, এটাই পৃথিবীর চলন, মানে কোন একটা ধরো কিছু চলেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, তখন তুমি এটা বলতে পারো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এইভাবেই চলতে হয় পৃথিবীতে। ক্লিয়ার? চলো আমরা এবার মেন জায়গায় আসি। আমরা নাউন চেনার উপায় শিখলাম, এবার দেখো মজার জিনিসগুলো এবার আসছি। ওটা করাই আছে স্লাইড, এই যে নাউন বেসড অন কাউন্টেবিলিটি, গণনার উপর ভিত্তি করে নাউনকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। স্যার সেটা আবার নতুন কি, এটা সকলেই জানি, কিন্তু অনেক কিছু জিনিস তোমরা জানো না, সেগুলো আমি জানাতে এসেছি, যেগুলো এক্সামে আসে। সবাই তো জানে যে গণনা, যেটাকে গোনা যায় কাউন্টেবল নাউন, যেটাকে গোনা যায় না আনকাউন্টেবল নাউন, ব্যাপারটা তা নয়। চলো এবার দেখাই। প্রথমে আমরা কাউন্টেবল নাউনের ব্যাপারে বলবো, তো চলো হেডিং করি কাউন্টেবল নাউন। আচ্ছা, কাউন্টেবল নাউনের ডেফিনিশন কি বললাম? কাউন্টেবল নাউন দাঁড়াও লিখে নিই। কাউন্টেবল নাউনের ডেফিনিশন বললাম যে নাউনকে আমরা গুনতে পারি। আদৌ কি তাই? বেশ, ব্যাপারটা দেখো, কাউন্টেবল নাউনের ডেফিনিশন শুধু তুমি আমি গুনতে পারি যদি এটা শুধু বলে থেমে যাও, তাহলে কিন্তু পুরো ডেফিনিশনটা হলো না, সেটা আমি লজিক দিয়ে প্রমাণ দেবো। ধরে নাও আমাকে বলো তো, বাস এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। কাউন্টেবল বাস হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ বাসকে আমরা গুনতে পারি। বেশ, মিউট করো। এবার শোনো, বাস তোমাকে বললাম বলো তো পৃথিবীতে কতগুলো বাস রয়েছে, তাহলে তুমি কিন্তু স্যার এটা আদৌ কি আনকাউন্টেবল সত্যি হবে স্যার এটা। বেশ মিউট আমি করো, তো আনকাউন্টেবল নাউন বললাম। বেশ বেশ মিউট করো, ঠিক আছে। কাউন্টেবল বললে আমি লজিক দিলাম বলে আনকাউন্টেবল চলে যাচ্ছ, কেউ কেউ কাউন্টেবল চলে আসছো। আসল জায়গায় মজাটা কি দেখো এবার। আমি যেটা বলতে চাইছি, প্রথমে হচ্ছে বলে দিই বাস হচ্ছে কাউন্টেবল নাউন। আমি কোন জায়গাটায় আসবো, দেখো কোন জায়গাটায় আসবো এবার শোনো। বলছি যেগুলো প্লুরাল করা যায় সেগুলোই তো কাউন্টেবল নাউন। আচ্ছা বেশ, হ্যাঁ ওইসবেই আসবো। টেটের ব্যাচে কিছুটা আমি বলেছিলাম, তবুও আর একটু বলে দিই। দুটো ফিচার্স বলবো কাউন্টেবল নাউনে, দুটো ফিচার্স কিন্তু মিলতে হবে, তবেই তাকে আমরা কাউন্টেবল নাউন বলবো। শুধু গণনার উপর গোনা যায় কোনো নাউনকে, তাকে কাউন্টেবল নাউন বলবে না। কেন বলো তো? লজিকটা শোনো। তোমাকে বললাম কতগুলো পৃথিবীতে বাস আছে, তাহলে তুমি তোমাদের গ্রাম, খুব বেশি হলে তোমাদের গ্রামের বাসগুলো গুনবে, তোমাদের জেলার বাসগুলো গুনবে, তোমাদের রাজ্যের বাসগুলো গুনবে। আমেরিকায়, ইংল্যান্ডে কোথায় কতগুলো বাস আছে, গোনা কি সম্ভব? তোমার ক্ষেত্রে গোনা সম্ভব নয়। তাহলে কাউন্টেবল নাউনের ডেফিনিশন আমি কি বলবো? আবার ধরো বললাম পৃথিবীতে কতগুলো বয় রয়েছে, ছেলে রয়েছে। বয় কি গোনা যায় ঠিকই, কিন্তু তুমি কি আদৌ সারা পৃথিবীর ছেলে গোনা সম্ভব, গুনতে পারবে? পারবে না। তার মানে এখান থেকে একটা যে ফিচার্সটা পেলাম কাউন্টেবল নাউনের, সেটা হচ্ছে আ নাউন, ভালো করে শুনবে, আ নাউন, একটা নাউন হুজ কাউন্টিং, যার গণনা ক্যান বি স্টার্টেড, শুরু করা যেতে পারে। আমি বাস গোনা শুরু করতে পারি, আমাদের গ্রামের কটা, আমাদের জেলার কটা, আমাদের রাজ্যের কটা, কিন্তু গোটা পৃথিবীর বাস আমি গুনতে পারবো না। তাহলে কাউন্টেবল নাউন কি? আ নাউন হুজ কাউন্টিং ক্যান বি স্টার্টেড, যার গণনা আমি শুরু করতে পারি, যার গণনা শুরু করতে পারি।
শেষ কিন্তু আমি করতে নাও পারি, সম্ভব নয় সারা পৃথিবীর বাস, সারা পৃথিবীর ছেলে গোনা। 2 নম্বর পয়েন্ট ভালো করে শুনবে, বলছে এ নাউন, 2 নম্বর ডেফিনিশনটা হচ্ছে এ নাউন হুজ plural form is possible whether it is, বাংলায় বলে দেবো, লিখে নেবে, whether it is singular form, it is না, it's হবে এটা, সরি, whether it's singular form is possible or not. মানেটা কি ভালো করে শুনবে, আমি ব্যাখ্যাও দেবো কেন কি বলছি এই জিনিসগুলো। বলছে এ নাউন হুজ প্লুরাল ফর্ম ইজ পসিবল, একটা নাউন যার প্লুরাল ফর্ম পসিবল, whether its singular form is possible or not, তার সিঙ্গুলার ফর্ম হোক আর না হোক, whether মানে হোক আর না হোক, ঠিক আছে, মানে বলছে একটা নাউন যার কাউন্টিং আমরা শুরু করতে পারি, যার গণনা শুরু করতে পারি। আর কি একটা ডেফিনিশন, একটা নাউন যার প্লুরাল ফর্ম পসিবল কিন্তু তার সিঙ্গুলার হতেও পারে নাও হতে পারে। তো স্যার সেটা কি দেখো, তবেই তাকে কাউন্টেবল নাউন বলবো, আমরা কিন্তু শুধু গুনলেই কাউন্টেবল সেটা বলবো না। ভালো করে শুনবে, সিঙ্গুলার, প্লুরাল। তাহলে বয় সিঙ্গুলার, বয়কে আমরা কাউন্ট স্টার্ট করতে পারি কিন্তু ফিনিশ নাও করতে পারি, বয়ের প্লুরাল হবে, ঠিক, বয়েজ। এবার আমাকে বলো ক্যাটেল এই ওয়ার্ডটা সিঙ্গুলার না প্লুরাল, তাহলেই ধরা পড়ে যাবে সব। প্লুরাল স্যার, প্লুরাল। প্লুরাল। প্লুরাল, তাহলে ক্যাটেলটা আমি এই ঘরে লিখবো, এটা বয় থেকে বয়েজে এলাম প্লুরালে, ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল, অর্থাৎ এটা হচ্ছে একটা প্লুরাল ওয়ার্ড, একের বেশি পশু রয়েছে। এবার ক্যাটেলের সিঙ্গুলার করে আমাকে দেখাও কই দেখি। কি করে হবে স্যার, এখানে তো সব পশুর কথাই তো বলেছে। হবে না, ডি ক্যাটেল করলে স্যার হবে স্যার। হ্যাঁ এবার আমাকে শোনো, আমাকে আমার কথাটা শোনো, বয়েজ কে আমরা কাউন্ট করা শুরু করতে পারি, বয়েজের প্লুরাল করতে পারি, বয়েজের সিঙ্গুলার করতে পারলাম, কিন্তু ক্যাটেলকে আমরা কাউন্ট করতে পারি, বাট ক্যাটেলের কিন্তু সিঙ্গুলার সম্ভব নয়, ক্যাটেলের সিঙ্গুলার হবে না। তার মানে এখান থেকে বুঝলাম যে কাউন্টেবল নাউনে মানে প্লুরাল তার হবেই কিন্তু সিঙ্গুলার নাও হতে পারে। কি মাথায় ঢুকলো কি ঢুকলো না বলো? Yes, sir. স্যার একটু আরেকবার বলুন স্যার। হ্যাঁ বলছি, আমি লিখে দিই, কাউন্টেবল নাউনের, নোট করে দাও, প্লুরাল ফর্ম থাকবেই কিন্তু, যেটা ইংলিশে লিখালাম ওটারই বাংলা, কিন্তু সিঙ্গুলার নাও হতে পারে। যেমন দেখো বয় কাউন্টেবল নাউন, গণনা শুরু করতে পারি, সিঙ্গুলার, তার প্লুরাল বয়েজ। ক্যাটেল গবাদি পশু পাল, যেটা অলওয়েজ, এটা হচ্ছে অলওয়েজ প্লুরাল, একটা পাল দল বলছে, ঠিক আছে, এটা প্লুরালই, এর সিঙ্গুলার কখনো করা যাবে না। তার মানে কাউন্টেবল নাউনের প্লুরাল মাস্ট, দেখো এটা প্লুরাল, এটা প্লুরাল রয়েছে কিন্তু এর ক্যাটেলের কখনো সিঙ্গুলার নেই কিন্তু এর সিঙ্গুলার রয়েছে, তাহলে সিঙ্গুলার হতেও পারে নাও হতে পারে, কিন্তু সেটা প্লুরাল কাউন্টেবল নাউন হলে প্লুরাল হতে হবেই। কি বোঝা গেল বলো এবার, মাথায় এলো? Yes, sir. হ্যাঁ স্যার। এটা কিন্তু মাথায় রাখবা, এই জিনিসগুলো কিন্তু বইয়ে তো থাকবে না, এবং তোমার কি বলবো অত স্যাররা বলে না, শুধু ওই 2 মাস 3 মাস পড়লে বলবেই বা কি করে, অতগুলো জিনিস শেষ করতে হয় তাদেরকে। তাহলে এখান থেকে আমি কি কি বললাম আবার বলছি, কাউন্টেবল নাউন ডেফিনিশন কি, এ নাউন হুজ কাউন্টিং ক্যান বি স্টার্টেড, একটা নাউন যার গণনা আমরা শুরু করতে পারি, শেষ নাও করতে পারি, গণনা কিন্তু আমরা শুরু করতে পারবো, ঠিক আছে। আর একটা তার সাথে কি বলতে হবে, এ নাউন হুজ প্লুরাল ফর্ম ইজ পসিবল, যার প্লুরাল সম্ভব কিন্তু সিঙ্গুলার হতেও পারে নাও হতে পারে। উদাহরণ নিচে
দিয়ে দিলাম যে ক্যাটেলটা আমি গবাদি পশুর পাল, গবাদি পশুকে গুনতে পারবো, কাউন্টেবল নাউন। তো ক্যাটেলটা প্লুরাল, কিন্তু এর সিঙ্গুলার করতে পারবো না। আবার বয়েজ এটাও গুনতে পারবো, অনেকগুলো দল, তো বয়েজটা প্লুরাল, এর সিঙ্গুলার করতে পারলাম। তো সিঙ্গুলার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু প্লুরাল হতে হবেই, না হলে কিন্তু হবে না। নেক্সট, যেটা আমি বলবো পয়েন্টস, কিছু 2-3টে পয়েন্টস বলবো কাউন্টেবল নাউনের ব্যাপারে। যেভাবে বলছি সেভাবে লিখে নেবে সব। একটু 5-10 মিনিট থাকো সাথে, এই জায়গাটা বলি, না হলে এ থেকে যাবে। পয়েন্টস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসে না। বসবে কি করে? এ বা অ্যান মানে তো একটি, আর প্লুরাল মানে তো একের বেশি, তাই না? তাহলে কি বললাম যে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসে না, কারণ প্লুরাল মানেই তো একের বেশি, কারণ প্লুরাল মানেই তো একের বেশি। পুরো বাংলায় লিখে দিলাম, মানেই তো একের বেশি। এটা একটা পয়েন্ট। কিরকম উদাহরণ একটা, এ বয়েজ কখনোই হবে না, কারণ বয়েজ মানে অনেক বালক, আর এ মানে তো একটি, তাই এটা হবে না। নেক্সট, 2 নম্বর পয়েন্ট, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং সিঙ্গুলার অথবা প্লুরাল হতে পারে, হতে পারে। তাই তো, কাউন্টেবল নাউন সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে। এই যে, স্যার হ্যাঁ বলো, কি বলো, আচ্ছা দি বলো, বয়েজও তো হয় না স্যার, কি বলো? কেউ দি দি বয়েজ হয় বয়েজও তো হয় না স্যার, না, কেউ হয়? দি বয়েজ হয়, হ্যাঁ অবশ্যই হয়, উদাহরণ আমি পরে দেবো। হ্যাঁ, দি বয়েজ হবে, কেন হবে না? আচ্ছা ছেলেগুলি, ধরো বললাম ছেলেগুলি খেলা করছে, তো নির্দিষ্ট করে কতগুলো ছেলের কথা বলছি, দ্য বয়েজ আর প্লেয়িং, তো যা হলো। আর যদি ধরো এরকম বলি, ওরও ব্যাপার আছে, ওটা আর্টিকেল চ্যাপ্টার, তুমি যে প্রশ্নটা করলে এটা আর্টিকেল চ্যাপ্টার, তবু একটু বলে দিই, যেহেতু প্রশ্নটা করলে জানা আছে আমার, বলে দিচ্ছি। ছেলেগুলি খেলা করছে, তাহলে পৃথিবীতে তো অনেক ছেলেই রয়েছে, সবাই কি খেলা করছে? করছে না, কিছু নির্দিষ্ট সংখ্যক ছেলে খেলা করছে, তাই তুমি বললে দ্য বয়েজ আর প্লেয়িং। কিন্তু ধরো বললা ছেলেরা খুব স্ট্রং, মানে এটা তুমি একটু সেই নীতি কথা মতো বলছো, মানে একটু যেটা আমরা চলে আমাদের সমাজে, ছেলেদেরকে স্ট্রং ধরা হয়। তো এক্ষেত্রে এখানে ছেলেরা স্ট্রং মানে তুমি সমস্ত ছেলেদের কথা বলছো। সেক্ষেত্রে কিন্তু যখন সাধারণ ব্যাপার হিসাবে সমস্ত ছেলের কথা বলছো, গোটা পৃথিবীর ছেলের কথা বলছো, নির্দিষ্ট করে কতগুলো পার্টিকুলার ছেলের কথা বলছো না, তখন শুধু বয়েজ দা বয়েজ হবে না। বুঝতে পারলে? আমি বলে দেবো, এগুলো চিন্তা নেই, আমি বলে দেবো। যেমন একটা সব থেকে ভালো উদাহরণ শোনো, দ্য মিল্ক ইজ হোয়াইট, এটা ঠিক না ভুল বলো তো? স্যার ভুল স্যার, ভুল স্যার, দা ভুল, মিল্ক এখানে হবে না। দি হবে না, কারণ হ্যাঁ, দি হবে না এখানে স্যার। দিটা হবে না, কারণ দুধ সাদাই হয়, তো এখানে কোনো বিশেষ দুধের কথা বলেনি। কিন্তু যদি বলা হয় দ্য মিল্ক ইজ হট, তখন আবার হবে, কারণ সব দুধ তো হট হয় না, হ্যাঁ হ্যাঁ, কিছু একটা নির্দিষ্ট দুধের কথা বলছে, তখন আবার দ্য মিল্ক হবে, এরকম কেস। ক্লিয়ার হলো? এটা আর্টিকেল চ্যাপ্টারে আরো বলবো আমি। নেক্সট পয়েন্টে যাবো। তার মানে স্যার তো কাউন্টেবল পার্টিকুলারলি নাউন, কোনো কিছুকে বললে তখনই দিটা হ্যাঁ বসবে, হ্যাঁ, তাই তো? তখন আচ্ছা ঠিক দিতে আছে বসবে। স্যার। 2 নম্বর পয়েন্টে যাবো আমরা, আনকাউন্টেবল নাউনটা আমি শেষ করতে চাইছি আজকে। আনকাউন্টেবল নাউন, তাহলে পরের দিন সুস্থভাবে পড়তে পারবো এক্সামের ডাইরেক্ট কোয়েশ্চেন গুলো। আনকাউন্টেবল, স্যার আনকাউন্টেবল নাউন প্লুরাল হচ্ছে, কিন্তু ওটা তো আবার সিঙ্গুলার ভার্ব নেই স্যার। ওই আনকাউন্টেবল নাউন তো বলিনি কিছু এখনো। কোনটার কথা বলছো তুমি? না স্যার, আগে বলেছিলেন না। স্যার আগে মানে আগেরটা আপনি কবে? বললেন না কাউন্টেবল নাউন সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, ও বোধহয় সেটার কথা বলছে। এটার কথা বলছো? না স্যার, না, আমি আগে বলেছিলেন যে ওটাই বললাম, ও আগের ব্যাচ। বেশ, এইটাই চলি আমরা। কোথাও কি বলেছিলাম কি এই মুহূর্তে মনে পড়ছে না। হ্যাঁ, এটা চলি, এখানে কোনো অসুবিধা হলে বলবা। দেখো আনকাউন্টেবল নাউন কি হবে, এর ডেফিনিশন কি? এর ডেফিনিশন পুরো উল্টোটা, আ নাউন হুজ কাউন্টিং
হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি আনকাউন্টেবল নাউনের পরে আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এস লাগিয়ে নয়, অন্য কোনো ওয়ার্ড নিয়ে এসে, সেটা বলবো এই চ্যাপ্টারটাই বলবো। বুঝতে পেরেছি তুমি কোন জায়গায় বলছো। যখন বলবো দেখবা ক্লিয়ার হয়ে যাবে। এ নাউন হুজ কাউন্টিং ক্যান নেভার বি স্টার্টেড, যার কাউন্টিং আমরা শুরু করতে পারবো না, যেমন জল, তেল, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আরেকটা ডেফিনিশন এর সাথে হতে পারে, এ নাউন হুজ প্লুরাল ফর্ম is never possible, যার প্লুরাল ফর্ম কখনোই সম্ভব নয়। এই দুটো ডেফিনিশন আনকাউন্টেবল নাউনে লাগবে। এবার আনকাউন্টেবল নাউন কি, আমি একটা লিস্ট বানাই। কাউন্টেবল নাউনটা হয়ে গেলে আনকাউন্টেবল ইজিলি হয়ে যাচ্ছে, চাপের কিছু নেই। লিস্টের মধ্যে প্রথমে আমরা রাখবো ম্যাটেরিয়াল। হ্যাঁ, আমি ওই কথাটাই বললাম যে একটু আগে যে ক্যাটেলটা বললেন ওটা কি আনকাউন্টেবল বললেন না স্যার? কই আনকাউন্টেবল বললাম, কাউন্টেবল। কাউন্টেবল। ক্যাটেলটা ক্যাটেল ওটা ক্যাটেল কাউন্টেবল। গবাদি পশুর পাল, তুমি গবাদি পশুকে গুনতে পারবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটাই কনফিউশন ছিল। হ্যাঁ, তাহলে আনকাউন্টেবল নাউনের লিস্ট গুলো আমি বলছি কিভাবে সহজে আনকাউন্টেবল আমি নির্ণয় করতে পারবো। কোনো মেটেরিয়ালের নাম হবে, ঠিক আছে, মেটেরিয়ালের নাম হবে মানে ধরো চেয়ার, ঠিক আছে, চেয়ারটাকে আমি গুনতে পারবো, কিন্তু চেয়ারের মধ্যে যে মেটেরিয়ালটা রয়েছে উড বা আয়রন, লোহা যেটা রয়েছে ওর ভেতরে, মানে 4-5টা বেঞ্চের যেমন কাঠও থাকে আবার আয়রন বা লোহাও থাকে, তো এই মেটেরিয়ালটা আমি গুনতে পারবো না, উড, আয়রন, ঠিক আছে। এবার আমি ইজিলি কিভাবে বুঝতে পারবো এটা আনকাউন্টেবল? তোমাকে দুটো আমি রুল বলে দিলাম। একটা রুল হচ্ছে যাকে গুনা শুরু করা যেতে পারে না, মানে গুনতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর রুল বললাম যার প্লুরাল ফর্ম পসিবল নয়। তো তুমি কি করবা, তুমি এর একটা প্লুরাল করে দেখবা, যেমন আয়রন, আয়রনের প্লুরাল লোহা, লোহার প্লুরাল আয়রনস কখনো হয় না। আয়রনস ওয়ার্ডটা হয়, আয়রনস ওয়ার্ডটার মানে হচ্ছে শিকল, তখন এটা আবার আলাদা হবে। আমি এগুলো লিখবো যে কিছু কিছু নাউন আছে যার সাথে এস যোগ হয়ে অন্য অন্য অর্থ প্রকাশ করে, ঠিক আছে, এটা আলাদা জিনিস। কিন্তু আয়রনের কখনো প্লুরাল করতে পারবে না। আয়রন মানে যে লোহার, যেটা সেই লোহাকে কখনো লোহা গুলি বলতে পারবে না। তাই আয়রনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আয়রনস এটা আলাদা জিনিস, এটা হচ্ছে একটা শিকল, যখন এস লেগে গেল তখন তার মানেটা পুরো চেঞ্জ হয়ে গেল, তখন আর ওই লোহা থাকলো না। হ্যাঁ, 2 নম্বর উড, আয়রন দিলাম, আর যা যা রয়েছে প্লাস্টিক, আর অনেক কিছু রয়েছে, প্লাস্টিক ডট দিয়ে দিলাম। বি দিয়ে লিখছি পিরিয়ডিক টেবিল এলিমেন্ট। পর্যায় সারণী পড়েছো? মনে পড়ছে পর্যায় সারণী? হ্যাঁ স্যার। যারা সায়েন্সে তারা তো জানো পর্যায় সারণী রয়েছে, যারা জানো না কোনো অসুবিধা নেই, 9-10-এ পড়েছো। পিরিয়ডিক টেবিল এলিমেন্ট, পর্যায় সারণীতে যে এলিমেন্ট গুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো সব সময় আনকাউন্টেবল মনে রাখবে। কোনগুলো? ক্যালসিয়াম, ইউরেনিয়াম, এইগুলো হচ্ছে আনকাউন্টেবল লিস্ট, ঠিক আছে। সিলভার, গোল্ড, সব এগুলো আনকাউন্টেবল নাউন। ডট দিয়ে দিলাম। সি দিয়ে আমি যেটা বলবো, যাদের মানে কেমিক্যাল নেম রয়েছে, ঠিক আছে, কেমিক্যাল নেম যারা সায়েন্সের স্টুডেন্ট বুঝতে পারছো, যেগুলোকে আমরা ফর্মুলা দিয়ে প্রকাশ করি, যেমন গ্লুকোজের তো একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে, ঠিক আছে, তো গ্লুকোজ হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। সুগারের তো একটা নির্দিষ্ট কেমিক্যাল নেম রয়েছে, মানে তার ফর্মুলা রয়েছে, ইজিলি বলতে পারবে যে ফর্মুলা, আমি ব্র্যাকেটে লিখে দিলাম যাদের ফর্মুলা রয়েছে। কেমিস্ট্রিতে চলে যাও, গ্লুকোজ, সুগার, ওয়াটারের ফর্মুলা অ্যাসিডও রয়েছে, তো হবে স্যার, অ্যাসিড। হ্যাঁ সবই। তো এইগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। তো সি হলো। এবার ডি দিয়ে এবার লিকুইড, কিছু তরল রয়েছে অথবা পানীয় রয়েছে, বেভারেজেস, কিছু তরল বা পানীয়, যেগুলো কিছু বলতে যা যা রয়েছে সেইগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন টি, চা, কফি, বলো, মিল্ক, পারফিউম। ওয়াইন, হ্যাঁ সবই, ওয়াইন, এগুলো হচ্ছে সব। পারফিউম হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু পারফিউমের বোতল বললে তখন সেটা কাউন্টেবল। পারফিউমের বোতল কোন যাবে। তো এইগুলো হচ্ছে তোমার ব্লাড, হ্যাঁ,
এইগুলো হচ্ছে স্যার সব তাহলে চা যদি uncountable। কাপে থাকে সেটা কি কাউন্টেবল হবে? তুমি যখন বলবে এক কাপ চা, তুমি কাপকে গুনছো, চাকে গুনছো না, তখন তোমার কাপটা আচ্ছা কাউন্টেবল না, আচ্ছা স্যার, তাই না? লিকুইডটা যখন কোনো কন্টেনারে আসবে তখন সেটা কাউন্টেবল, তাই তো? কাউন্টেবল একদম। তো কি বলছো বলার উপর সব ডিপেন্ড করছে। এবার এবার এসো পয়েন্টস। স্যার এর আগের পেজটা একবার দেখাবেন, এটা সি হ্যাঁ এরটা। বলো। হুম। হ্যাঁ স্যার ঠিক। এবার দেখো পয়েন্টস, কিছু পয়েন্টস বলবো, আনকাউন্টেবল নাউনের পয়েন্টস কাউন্টেবল নাউনের মতো বলবো, দিয়ে আনকাউন্টেবল নাউন শেষ হয়ে যাবে। পরের দিন থেকে আমাদের আসল জায়গায় চলে আসবো। ভালো করে যতটুকু পড়লাম মাথায় ঢুকিয়ে নিবে, একবার পড়ে নেবে, নাহলে পরের দিনগুলো তাহলে দেখবে খুব ইজি লাগবে। আর পড়বে না, শুধু ক্লাস করবে, লিখবে না, দেখবে আর জিনিসগুলো 2-1 মাস পর আরো খিচিবিচি লেগে যাবে। পয়েন্টস বানান ভুল লিখেছি, POI স্যার এখানে আই হবে। বলো। হ্যাঁ বললাম আমি না এক জায়গায় যে কাউন্টেবল নাউনটা আনকাউন্টেবল নাউন নেগেটিভ ওয়ার্ড, এটা কি স্যার একটু যদি বলেন? আচ্ছা বুঝতে পারলাম না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে করো। হ্যাঁ আমি একটু শেষ করে দিই, আচ্ছা ঠিক অনেকটা আছে। বেজে গেছে, তো অনেকের প্রবলেম হবে, নেটের ব্যাপার থাকে, তো আমাকে হোয়াটসঅ্যাপে অডিও করে পাঠাও, আমি তোমাকে বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক ব্যাপারটা আছে। বল। 1 নম্বর দেখো আনকাউন্টেবল, অনেকটা বেজে গেছে। আনকাউন্টেবল এর প্লুরাল করা যায় না, এর বাংলাতে লিখে দিই আরেকবার, প্লুরাল করা যায় না। ও স্যার আমি আবার পরে আবার বলবো, আগে থেকে বলে রাখছি, আনকাউন্টেবল নাউনের প্লুরাল করা যায় না, কিন্তু মাথায় রাখবে, মানে আমি এরকম বলতে চাইছি যে চায়ের সাথে এস লাগিয়ে প্লুরাল করা যায় না, এটা বলতে চাইছি। যেমন দেখো ইনফরমেশন, কোনো একটা ইনফরমেশন, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, একে আমি ইনফরমেশনস করতে পারবো না, কিন্তু এর আবার আনকাউন্টেবল নাউন, এর আবার প্লুরাল করা যায়, একে না চেঞ্জ করে প্লুরাল করা যাবে, এইদিকে কিছু বসিয়ে, সেগুলো আমি বলবো এই চ্যাপ্টারতেই বলবো, মাথায় রাখবে। কিন্তু আনকাউন্টেবল নাউনকে তুমি চেঞ্জ করতে পারবে না, এস বাই এস লাগিয়ে প্লুরাল করতে পারবে না, আমি সেটাই বলতে চাইছি এখানে, এই জায়গাটা মাথায় রাখবা। আরেকটা পয়েন্ট, আনকাউন্টেবল নাউনের আগে অনেক তথ্য দিলাম এই 1 ঘন্টা 10-15 মিনিটের ক্লাসে, খাতায় একদম পাই টু পাই তুলবে, নাহলে কিন্তু সব মানে ইনফরমেশন গুলো পরে গুলিয়ে যাবে। এর আগে এত ডিটেলে পড়াচ্ছি, সামনে কোনো এক্সাম নেই, পুরো ডিটেলে এই ব্যাচটা চলবে, পরে এক্সাম এলে আমি SLS এলে পরে বলেছি তোমাদের বিকল্প ব্যবস্থা করব। এ বা অ্যান কিংবা কোনো সংখ্যার প্রয়োগ হয় না, কিংবা কোনো সংখ্যার প্রয়োগ হয় না। এ হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউনের ব্যাপারে বললাম, পরের দিন কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে কিরকম কোয়েশ্চেন আসে সেই কনসেপ্ট গুলো আমরা আলোচনা করব, ঠিক আছে? আর তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আমি খাতায় তুলছি, ঠিক আছে? তো এখানে করতে গিয়ে গ্রামার ক্লাস প্রবলেম হয়ে যাবে, আমি গ্রামারটা বেশি করে তোমাদের শিখিয়ে দিতে চাইছি। তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম আমি স্টাফ সিলেকশন কমিশনের সিনোনিম অ্যান্টোনিম গুলো করলেই ওখান থেকে কমন পেয়ে যাবে। আমি বিভিন্ন এক্সামের, যেমন এই 2022-এ স্টেনো বলো, সিপিও মানে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন যেগুলোকে কন্ডাক্ট করে, সিজিএল, সমস্ত এক্সামের সিনোনিম অ্যান্টোনিম গুলো আমি খাতায় তুলছি, দিয়ে নিজে ওখানে নিজের মতো করে নোট বানাচ্ছি, মানে ওখানে ট্রিক গুলো বলা থাকবে, লেখা থাকবে, তোমাদেরকে পুরো আমার নোটসটা হ্যান্ড রিটেন নোটসটা 50টা লিখেছি আমি, এই 50টা ট্রিক বানাচ্ছি, বানানো হয়ে গেলে আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এই কষ্টের জিনিস তোমরা যেন কাউকে শেয়ার করবে না, বারবার করে বলছি, যে হ্যান্ড রিটেন নোটগুলো বিশেষ করে দেবো, এগুলো কিন্তু কোনো শেয়ার করবে না। আমি করে নিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেবো 50টা সিনোনিম অ্যান্টোনিম, কারণ এখানে সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে গ্রামারের সময়টা কমে যাবে, আমি চাইছি গ্রামারটা এই সময় ফাঁকা আছে, কোনো এক্সাম নেই, একটু টেনে করিয়ে দিই, তোমাদেরকে আমি দিয়ে দেবো সব, আমার দায়িত্ব, সব নিয়ে চিন্তা নেই, যেগুলো হচ্ছে সেগুলো শুধু পড়ো, এটাই বলবো।